হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের ফিজিক্স র্যাপিড রিভিউ সিরিজের আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ের এই ক্লাসটাতে। মাত্র 65 মিনিটে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায়ে একদম বেসিক থিওরি যা যা আছে সেটা তো কভার করবই, পাশাপাশি এই অধ্যায় থেকে যত টাইপের সিকিউ হইতে পারে সেটাও খুব সুন্দর করে তোমাকে পড়াই দিব। তুমি অনেক আগে এই অধ্যায়টা পড়ে ফেলছো, ভুলে গেছো, বা তোমার সামনে কোনো এক্সাম আছে তার আগে শর্ট টাইমে অধ্যায়টা রিভিশন করতে চাচ্ছ, তাহলে এই ক্লাসটা তোমার জন্য একদম বেস্ট অপশন হইতে পারে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ওকে, দেখো, আমরা নিউটনের বলবিদ্যায় পড়ে আসছি বস্তুর দৈর্ঘ্য, ভর এবং সময় এটা কি স্থির, এটা কোনো পরিবর্তন হয় না, তাই না? কিন্তু আমরা আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী জানি বস্তুর দৈর্ঘ্য, ভর এবং সময় কি হইতে পারে, পরিবর্তিত হইতে পারে। যদি বস্তু কি করতে পারে বলতো, যে আলো বা আলোর কাছাকাছি বেগে যাইতে পারে, গতিশীল হইতে পারে, তবে বস্তুর দৈর্ঘ্য, ভর এবং সময় পরিবর্তন হইতে পারে। কেমন? সো এইটা আমরা আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী এটা আমরা জানি। তাহলে তোমাদের বইয়ে বলা আছে বস্তুটার স্থির অবস্থা দৈর্ঘ্য এল নোট, স্থির অবস্থায় ভর এম নোট এবং স্থির অবস্থায় সময় টি নোট। তবে এটা প্রপারলি 100% অ্যাকুরেট না। এই বোঝা দ্বারা তুমি সব ম্যাথ করতে পারবা না, এটা 100% অ্যাকুরেট না। একদম 100% অ্যাকুরেটভাবে আমরা শিখবো, যাতে যে কোনো টাইপের ম্যাথ আসলে আমরা করতে পারি। বিশেষ করে সময় নিয়ে সবার প্রবলেম হয়, টি এবং এম নিয়ে আমাদের দৈর্ঘ্য এবং ভর নিয়ে সমস্যা হয় না, সর্বদা যেটা সমস্যা হয় সেটা সময় নিয়ে। আমরা খুব সুন্দর করে এটা বোঝার চেষ্টা করবো, ফিল করবো। কেমন? তাহলে এটা বোঝার জন্য আমার বুঝতে হবে প্রকৃত মেজারমেন্ট এবং আপেক্ষিক মেজারমেন্ট। প্রকৃত মেজারমেন্টকে আমরা বলবো, প্রকৃত দৈর্ঘ্যকে বলবো এল নোট, প্রকৃত ভরকে বলবো এম নোট, প্রকৃত সময়কে বলবো টি নোট। শেষ। আপেক্ষিক মেজারমেন্টে আমাদের আপেক্ষিক দৈর্ঘ্যকে বলবো এল, আপেক্ষিক ভরকে বলবো এম, আপেক্ষিক সময়কে বলবো টি। বুঝলাম? তাহলে আপেক্ষিক মেজারমেন্ট কি, এল এম টি। প্রকৃত মেজারমেন্ট কি, এল নোট, এম নোট, টি নোট। এবার আমরা বুঝবো প্রকৃতটা কি আর আসলে আপেক্ষিকটা কি। মনে করো একটা মহাশূন্য যানে চড়ে তোমাকে বসাই দিছি, দিয়ে তোমার হাতে একটা কলম ধরাই দিলাম, বা মহাশূন্য যানটা পৃথিবীর চারপাশে ঘুরতেছে। ওকে, তুমি এই কলমের দৈর্ঘ্য পরিমাপ করে দেখলা যে ভাই এটা 1 মিটার, আমি দেখলাম এটার ভর দেখলাম 1 কেজি, এবং আমি মহাশূন্য যানটার মধ্যে 2 দিন ধরে ঘুরতেছি। এখন তুমি এটা নিজে নিজে পরিমাপ করলাম মহাশূন্য যানের মধ্যে বসে। পৃথিবী থেকে তোমার বন্ধু এখন হিসাব করে দেখলো যে না, তুমি যে দৈর্ঘ্যটা পরিমাপ করলে এটা আসলে 1 মিটার না, এটা 0.8 মিটার। সে দেখলো তুমি যে দৈর্ঘ্য ভর পরিমাপ করলে 1 কেজি, এটা 1 কেজি না, এটা আসলে 1.5 কেজি। সে দেখলো তুমি আসলে মহাশূন্য যানের মধ্যে পৃথিবীর চারপাশে 2 দিন ধরে ঘুরতেছো না, তুমি ঘুরতেছো আসলে 3 দিন ধরে। তাহলে প্রকৃত কোনটা বলো তো? তাহলে প্রকৃত কোনটা? তোমার বন্ধু যখন তোমারটা পরিমাপ করবে সেটা হবে আপেক্ষিক। তোমার বন্ধু যেটা পরিমাপ করতেছে সেটা আপেক্ষিক। তোমার বন্ধু যে দৈর্ঘ্য পরিমাপ করতেছে সেটা আপেক্ষিক মেজারমেন্ট। তোমার বন্ধু যে দৈর্ঘ্য মাপতেছে সেটা আপেক্ষিক দৈর্ঘ্য এল, যে ভর মাপতেছে সেটা এম, যে সময় মাপতেছে সেটা টি। বুঝলাম? আর তুমি সিস্টেমের মধ্যে থেকে, মহাশূন্য যানের মধ্যে থেকে তুমি যেটা পরিমাপ করবে সেটা হবে প্রকৃত। অর্থাৎ সিস্টেমের মধ্যে যে থাকে সে যেই পরিমাপটা করে সেটা হয় প্রকৃত মেজারমেন্ট। সে যে দৈর্ঘ্য পরিমাপ করবে সেটা প্রকৃত দৈর্ঘ্য এল নোট, সে যে ভর পরিমাপ করবে সেটা প্রকৃত ভর এম নোট, সে যে সময় পরিমাপ করবে সেটা প্রকৃত সময় কি বলতো, টি নোট। ক্লিয়ার? তাহলে মহাশূন্য যানের মধ্যে বসে থাকি যে সময় হিসেব করবে সেটা টি নোট, সে যে ভর পরিমাপ করবে সেটা এল নোট, সে দৈর্ঘ্য পরিমাপ করবে সেটা এল নোট। ক্লিয়ার? আশা করি বুঝছি। তাহলে মহাশূন্য যানের মধ্যে বসে থেকে কোনো ব্যক্তি যে দৈর্ঘ্য, ভর এবং সময় হিসাব করতেছে সেটা কি ছিল, প্রকৃত মেজারমেন্ট। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, সিস্টেমের মধ্যে থেকে কোনো ব্যক্তি যেইটা হিসাব করবে সেটা আমাদের প্রকৃত মেজারমেন্ট। যে সিস্টেমের মধ্যে থাকবে সে যেটা হিসাব করবে সেটা প্রকৃত মেজারমেন্ট। ক্লিয়ার? সহজভাবে বলতে গেলে যার সাপেক্ষে ঘটনা ঘটবে সে যেটা পরিমাপ করবে সেটা প্রকৃত এল নোট, এম নোট, টি নোট। তোমার সাপেক্ষে ঘটনা ঘটতেছে, তাহলে তুমি যেটা পরিমাপ করবে সেটা এল নোট, এম নোট, টি নোট। আরো সহজভাবে একদম সিম্পলিফাই করে যদি বুঝতে চাও, সেটা কি, নিজেরটা নিজে পরিমাপ করলে সেটা প্রকৃত পরিমাপ বা প্রকৃত মেজারমেন্ট। একজন আরেকজনেরটা করলে সেটা আপেক্ষিক মেজারমেন্ট। তুমি তোমারটা পরিমাপ করতেছো যেটা সেটা প্রকৃত, তুমি তোমার দৈর্ঘ্য মাপবা এল নোট, তুমি যে সময় মাপবা তোমার সেটা কি, টি নোট, তুমি যে ভর মাপবা সেটা এম নোট। আমি যদি এখন মাতব্বরি করে পৃথিবী থেকে তোমার সময় মাপতে চাই তাহলে সেটা হবে টি। একজন মানে আমি তোমারটা মাপতেছি, একজন আরেকজনেরটা মাপলে সেটা হবে আপেক্ষিক। বুঝছো? খুবই সহজ কথা, যে নিজেরটা নিজে মাপলে প্রকৃত, আর একজন আরেকজনেরটা মাপলে, মানে আমি যদি পৃথিবী থেকে তোমার দৈর্ঘ্য, তোমার ভর বা তোমার সময় মাপতে চাই সেটা কি হবে, আপেক্ষিক হয়ে যাবে। ক্লিয়ার? বুঝছো? আশা করি বুঝছো। এই একটা কথা মনে রাখবা, নিজেরটা নিজে মাপলে প্রকৃত, আর একজনেরটা আরেকজন মাপলে কি হবে, সেটা আপেক্ষিক হয়ে যাবে। ওকে ওকে, বুঝলাম? আশা করি বুঝছি। তাহলে এবার আমরা সূত্র দেখবো যে কি, দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন এবং ভর দীর্ঘায়ন। দৈর্ঘ্য সংকোচন মানে কি, কোনো বস্তু যদি আলো বা আলোর কাছাকাছি বেগে যায় তবে তার গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা হ্রাস পায়।
মনে রাখবা গতিশীল অবস্থায় দৈর্ঘ্য হ্রাস পায় কিন্তু ভর এবং সময় বৃদ্ধি পায়। গতিশীল অবস্থায় ভর এবং সময় বৃদ্ধি পায়। তাহলে আমাকে বলবা যে আমাদের দৈর্ঘ্য সংকোচন এল ইকুয়াল টু এল নোট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল নোটটা কি স্থির অবস্থায় দৈর্ঘ্য, এলটা গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। এটা না আমাদের কখনো ঝামেলা হয় না। সো এটাকে স্থির এবং গতিশীল অবস্থায় মনে রাখতে পারো। দৈর্ঘ্য এবং ভরকে তুমি স্থির বা গতিশীল অবস্থায় মনে রাখতে পারো, তাহলে ম্যাথ সহজে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই করতে পারবা। কেমন? তাইলে এল নোটটা স্থির অবস্থায় দৈর্ঘ্য আর এলটাকে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। ভরের ক্ষেত্রে সেম এম ইকুয়াল টু এম নোট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম গতিশীল অবস্থায় ভর, এম নোট স্থির অবস্থায় ভর। এম এর মানটা এম নোটের চেয়ে বেশি, অর্থাৎ গতিশীল অবস্থায় ভর স্থির অবস্থার ভরের চেয়ে বেশি। টি ইকুয়াল টু টি নোট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি এবং টি নোটের বেলায় ঝামেলা হয়। টি নোটটা কি? প্রকৃত সময়। টিটা কি? আপেক্ষিক সময়। আপেক্ষিক সময় কি? একজন আরেকজনেরটা পরিমাপ করলে। যেমন পৃথিবী থেকে আমি তোমার সময় হিসেব করলে সেটা হবে টি। পৃথিবী থেকে আমি তোমারটা হিসেব করলে সেটা আপেক্ষিক সময়, সেটা হবে টি। সো তুমি এভাবে মনে রাখতে পারো, পৃথিবী থেকে যে সময়টা হিসেব করা হয় সেটা টি, পৃথিবী থেকে যেটা সময় হিসেব করা হয় সেটা টি। তোমার এইটা সময়টা আসলে এভাবে মনে রাখার প্রয়োজন নেই, তুমি এটা মনে রাখবা নিজেরটা নিজে পরিমাপ করলে প্রকৃত, একজনেরটা আরেকজন পরিমাপ করলে আপেক্ষিক। ক্লিয়ার? এখান থেকে আমরা সময়টা একদম তামা তামা করে ফেলবো। এটা যত টাইপের ম্যাথ আছে খুব সহজে আমরা সময়টা করবো। কেমন? এখানে প্যারা নেওয়ার প্রয়োজন নেই। দেখো খুবই সহজ না। 25 বছর বয়সে 50 কেজি ভরের একজন নভোচারী 100 মিটার দৈর্ঘ্যে এবং 1000 কেজি ভরের নভোযানে করে 0.7 সি বেগে, মানে কি আলোর বেগের 0.7 বেগে গতিশীল। প্রশ্নে বলা হচ্ছে স্থির অবস্থায় নভোচারীর ভর গতিশীল অবস্থায় ভরের কিরকম হবে বের করো। মানে গতিশীল অবস্থায় ভর বের করতে হবে। মানে কি এম এর মান এম ইকুয়াল টু এম নোট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এম এর মান বের করতে চাইলে এম নোটের মান, ভির মান এবং সি এর মান জানতে হবে। এম নোটের মান স্থির অবস্থায় ভর 50 কেজি দেওয়া আছে এবং ভিটা দেওয়া আছে 0.7 ইন্টু সি, এবং সির মান তো তুমি জানো আলোর বেগ 3 × 10⁸। জাস্ট বসাই দাও, এম নোটের মান 50, ভির মান 0.7 সি, সি কে সির মতো রাখো, সি সি কাটো, অ্যান্সার পাবা কত? 70 কেজি। তার মানে কি গতিশীল অবস্থায় তোমার ভর 70 কেজি। আমরা তো জানি গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পায়, সময় বৃদ্ধি পায়, কিন্তু দৈর্ঘ্য হ্রাস পায়। স্থির অবস্থায় ভর ছিল 50, গতিশীল অবস্থায় হয়ে গেছে 70। সো ম্যাথটা ঠিক আছে, থিওরিটিক্যালিও বুঝলাম, ম্যাথ ঠিক আছে। ওকে, এবার সময় নিয়ে আমরা করবো। দেখো সময়ের ক্ষেত্রে কি বলা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড বেগে একটা মহাশূন্য যানে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেল। পৃথিবীর হিসাবে দেখা গেল সে 30 বছর পর পৃথিবীতে আবার ফিরে আসলো। এখন প্রশ্নে বলা হচ্ছে উদ্দীপকে বর্ণিত মহাশূন্যচারীর পৃথিবীতে ফিরে এলে তার কাছে তার প্রকৃত বয়স কত হবে। অর্থাৎ মহাশূন্যচারী যে পৃথিবী থেকে ফিরে আসলো, মহাশূন্যযান থেকে পৃথিবীতে ফিরে আসলো, আসার পর সে তার নিজের সময়টা কত পরিমাপ করবে সেটা বের করতে হবে। মানে নিজের সময়, নিজের বয়সটা সে নিজে কত পরিমাপ করবে সেটা জানতে হবে আমাদের। বুঝলাম? তুমি এখন বলতে পারো যে ভাই সে 30 বছর বয়সে পৃথিবী থেকে গেছে, 30 বছর বয়সে পৃথিবী থেকে গেছে, আমরা দেখলাম 30 বছর পর ফিরে আসলো, তাহলে তার বয়স কত হবে? 60 বছর। এটা কে পরিমাপ করলো? তুমি পরিমাপ করলো। তুমি কি করতেছো? আরেকজনের সময় হিসেব করতেছো। মানে এই সময়টা কি বলো তো? আপেক্ষিক সময়। এটা কি? এটা আপেক্ষিক বয়স। এটা কি প্রকৃত বয়স? বলতো এটা আপেক্ষিক বয়স। তুমি যেটা পৃথিবী থেকে হিসাব করতেছো এটা কি আপেক্ষিক বয়স, তাই না? পৃথিবী থেকে যেটা আমরা হিসাব করি এটা আপেক্ষিক। ক্লিয়ার? তাহলে পৃথিবী থেকে আমরা হিসাব করতেছি যেটা, সেটা কি আপেক্ষিক বয়স। বুঝছো? আশা করি বুঝছো। তাইলে আমার কি আপেক্ষিক বয়স হইলে হবে? তুমি হিসাব করলে হবে? তুমি আরেকজনের বয়স হিসাব করলে হবে? হবে না। প্রকৃত বয়স জানতে হবে। মানে যে মহাশূন্যচারী 30 বছর বয়সে মহাশূন্য যানে করে মহাকাশে গেল, তারপরে সে আবার, তুমি দেখলা 30 বছর পর ফিরে আসতেছে, তুমি দেখলে হবে না। ওই মহাশূন্যচারী সে নিজের বয়সটা যেটা হিসেব করবে সেটা হবে তার প্রকৃত সময়। অর্থাৎ তুমি দেখতেছো 30 বছর পর ফিরে আসতেছে, তুমি দেখলে হবে না। ওই মহাশূন্যচারী ওই কাশযানের মধ্যে বসে থেকে সে নিজে নিজে যেই সময়টা পরিমাপ করবে, যে সময়টা দেখবে, সেটা হবে তার প্রকৃত সময়। আমাদের প্রকৃত সময় টি নোটের মান বের করতে হবে। সে 30 বছর বয়সে গেছে, আমরা টি নোটের মানটা বের করবো যে সে আসলে কত বছর পর ফিরে আসছে। সে নিজে নিজে যেটা হিসাব করবে সেটা প্রকৃত সময়, তাই না? তার হিসেবকৃত সময়, তার হিসেবকৃত সময় মানে টি নোটের মান বের করতে হবে। ক্লিয়ার? টি নোটের মান বের করতে হবে, বুঝছি। তাহলে এই 30 বছর যেটা দেওয়া আছে এটা কার মান বলো তো? টি এর মান। কেমনে বুঝলাম? পৃথিবীর হিসেবে। মানে কি পৃথিবী থেকে হিসাব করতেছে, সে 30 বছর পর ফিরে আসলো, মানে কি একজন আরেকজনের সময় হিসাব করতেছে না? অবশ্যই। আর তো আমরা জানি একজন আরেকজনেরটা হিসাব করলে সেটা কি সময়? আপেক্ষিক সময়। আপেক্ষিক সময় মানে কি টি, অর্থাৎ টি এর মান দেওয়া আছে 30 বছর। পৃথিবী থেকে দেখে গেল 30 বছর পর ফিরে আসছে, পৃথিবী থেকে দেখলে তো হবে না। তার মানে কি পৃথিবী থেকে আমরা দেখতেছি, অর্থাৎ আমরা দেখতেছি আরেকজনের সময়, একজন আরেকজনের সময় পরিমাপ করলে সেটা কি হয়? টি। আমরা টির মান দেওয়া আছে 30, টি নোটের মানটা বের করবো। টি নোটটা কি প্রকৃত সময়, মানে ওই ব্যক্তিটা মহাশূন্য যানের মধ্যে প্রকৃতপক্ষে সে কতটুকু সময় কাটাইছে সেটা টি নোট। মানে সে নিজে নিজে যেটা হিসাব করবে সেটা টি নোট। টি নোটের মান জানতে হবে। তাহলে টি ইকুয়াল টু টি নোট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে টি নোট সমান টি ইন্টু 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি এর মান দেওয়া আছে 30 বছর আপেক্ষিক সময়, পৃথিবী থেকে যেটা হিসাব করা হয় সেইটা।
ইন্টু ভির মান দেওয়া আছে 1.8 গুণ 10⁸ আলোর বেগ জানো 3 গুণ 10⁸ হিসেব করো, টি নোটের মান পাবা 24 বছর। কত পাবা? 24 বছর। অর্থাৎ মহাশূন্যচারী 30 বছর বয়সে মহাশূন্য যান বা কোনো ছায়াপথ অনুসন্ধানে গেল, তারপরে সে দেখতেছে, সে নিজে নিজে হিসেব করে দেখলো সে 24 বছর পর পৃথিবীতে ফিরে আসতেছে। তার মানে তার কাছে তার বয়স কত হবে বা তার প্রকৃত বয়স কত হবে? 30 বছর বয়সে গেছে, সে দেখলো 24 বছর পর ফিরে আসতেছে, 30 যোগ 24, তার মানে তার প্রকৃত বয়স হবে 54 বছর, বা ওই ব্যক্তি মহাশূন্যচারী তার নিজের যে বয়সটা হিসেব করবে সেটা হবে 54 বছর। বুঝলাম? বলতো পৃথিবী থেকে দেখতেছি 30 বছর পর ফিরে আসতেছে, তাহলে পৃথিবী থেকে দেখা মানে কি আমরা হিসেব করতেছি আরেকজনের সময়, একজন আরেকজনের সময় হিসেব করলে সেটা আপেক্ষিক সময় মানে টি এর মানটা জানতে দেওয়া আছে, আমার বের করতে হবে প্রকৃত সময় মানে টি নোটের মান। প্রকৃত সময় মানে কি? ওই মহাশূন্যচারী ওই মহাকাশযানের মধ্যে বসে বসে যে সময়টা হিসেব করবে সেটা টি নোট। তাহলে টি নোট বের করো, টি নোট বের করে দেখতেছে 24 বছর, তার বয়স ছিল 30, 24 বছর পর সে দেখতেছে ফিরে আসতেছে, তার মানে তার কাছে তার বয়স কত হবে? 30 যোগ 24 মানে 54 বছর। শেষ। পরের ম্যাথ দেখো, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা আসার সম্ভাবনা 90%। এই ম্যাথটা ভালো করে বুঝবা যে 40 আলোকবর্ষ দূরে একটা গ্রহে যাওয়ার জন্য 45 বছর বয়সী একজন নভোচারী 0.6 বেগে মানে আলোর বেগের 0.6 বেগে গতিশীল হলো, মানে তাকে পাঠানো হলো। ওকে, ওই নভোচারীর ভর দেওয়া আছে কত কেজি? 80 কেজি। নভোচারীর ভর কত দেওয়া আছে? 80 কেজি দেওয়া আছে। নভোচারীর গড় আয়ুষ্কাল 80 বছর। 1 আলোকবর্ষ সমান 9.4 গুণ 10⁻15 মিটার। এখন প্রশ্ন, ওই নভোচারী জীবন্ত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে সক্ষম হবে কিনা বের করা। বুঝছ? হ্যাঁ, একজন মহাশূন্যচারী 45 বছর বয়সে 0.6 বেগে তার থেকে 45 আলোকবর্ষ দূরে একটা গ্রহ আছে, ওই গ্রহে সে যাইতে চায়। এখন প্রশ্ন, সে জীবিত অবস্থায় যাইতে পারবে কিনা? প্রশ্নে বলা আছে সর্বোচ্চ 80 বছর বাঁচবে। তাহলে আমরা বের করব যে এই মহাশূন্য যান থেকে এই গ্রহের দূরত্ব কত? 40 আলোকবর্ষ। এই 40 আলোকবর্ষ দূরত্বে যাইতে 40 আলোকবর্ষ দূরত্ব যাইতে তার সময় কতটুকু লাগবে? ধরে নাও মনে করো সময় লাগবে তার 40 বছর। এখান থেকে তার এই গ্রহে পৌঁছাতে সময় লাগবে মনে করো 40 বছর। তার বয়স ছিল 45, গ্রহে পৌঁছাতে সময় লাগতেছে 40, তাহলে 45 আর 40 কত হয়? 85। সে বাঁচতে পারে কত বছর? 80 বছর। তার মানে সে কি জীবিত অবস্থায় পৌঁছাবে? বুঝছো? তাহলে আমার কি বের করতে হবে? সে পৌঁছাবে কি পৌঁছাবে না এটা বোঝার জন্য আমার কি বের করতে হচ্ছে? এই মহাশূন্য যান থেকে এই যে আমাদের গ্রহের যে দূরত্ব 40 আলোকবর্ষ, এই দূরত্ব যাইতে তার আসলে সময় কত সেটা আমরা আগে বের করব। বুঝছো? এই মহাশূন্য যান থেকে এই 40 আলোকবর্ষ দূরে যে গ্রহ আছে সেখানে যাইতে সময় কত লাগবে সেটা বের করবো আমরা। ঠিক আছে, তাহলে দূরত্ব বের করো। 40 আলোকবর্ষ মানে কত বছর বের করো। আমরা জানি 1 আলোকবর্ষ সমান 9.4 গুণ 10⁻15 মিটার। আলোকবর্ষ মানে কি? আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটা। তাহলে 1 আলোকবর্ষ সমান 9.4 গুণ 10⁻15 মিটার হলে 40 আলোকবর্ষ সমান কত? 40 গুণ এত। তাহলে করলে আমরা দূরত্ব কত পাবো? 3.76 গুণ 10⁻17 মিটার। তার মানে মহাশূন্য যান থেকে এই ব্যক্তির ওই আমাদের এই গ্রহের দূরত্বটা কত? 3.76 গুণ 10⁻7 মিটার। ক্লিয়ার? মহাশূন্য যান থেকে গ্রহের দূরত্ব এত। তাহলে এইটুকু দূরত্ব অতিক্রম করতে আমাদের সময় কতটুকু লাগবে আমরা বের করতে পারবো, অবশ্যই বের করতে পারবো। এই যে বেগ দেওয়া আছে 0.6 বেগ দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি বের করবো বলো তো? আমরা বের করবো সময় কত লাগবে। আমরা জানি বেগ জানি 0.6 এই বেগে যাচ্ছ, এবং তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? এই যে এত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে এত মিটার দূরত্ব অতিক্রম করতে তোমার সময় কত লাগবে বের করো। এস ইকুয়াল টু কি দ্বারা? ভিটি দ্বারা। এস ইকুয়াল টু তুমি জানো ভিটি, তাহলে টি ইকুয়াল টু কি হবে? এস বাই ভি। এস ইকুয়াল টু ভিটি, তার টি ইকুয়াল টু এস বাই ভি। এস এর মান কত? এই যে এত। ভির মান 0.6 ইন্টু সি, সি মানে আলোর বেগ, সি গুণ 10⁻8 বসাই দাও, তার কার মান পাবা? সময়টা পাবা। সময়টা কত পাইলা বলো তো? 2.08 গুণ 10⁻9 সেকেন্ড। এটা কে দেখতেছে? এই সময়টা কে হিসেব করলো? আমরা হিসেব করতেছি। কারা? আমরা পৃথিবী থেকে হিসেব করতেছি। আমরা পৃথিবী থেকে হিসেব নিকেশ করে দেখলাম ওই ব্যক্তিকে যদি আমরা 0.6 ইন্টু সি বেগে গতিশীল করি, তবে ওই ব্যক্তির এই 40 আলোকবর্ষ দূরত্ব যাইতে তার সময় লাগবে 2.08 গুণ 10⁻9 সেকেন্ড সময় লাগবে। এত সেকেন্ড সময় লাগবে। এটা কে হিসেব করলো? আমরা হিসেব করলাম। আমরা যে সময় হিসেব করি সেটা কি আপেক্ষিক সময় না প্রকৃত? নিশ্চয়ই আপেক্ষিক। কারণ কি? আমরা হিসেব করতেছি আরেকজনের সময়। আমরা ওই নভোচারীর যাইতে কত সময় লাগবে সেটা হিসেব করলে হবে? ওই নভোচারীর সময়টা আমরা হিসেব করলে হবে? হবে না। তাহলে আমরা হিসেব করলে যেটা হবে সেটা কি আপেক্ষিক সময়? আমরা যেটা পরিমাপ করলাম সেটা কার মান? টি এর মান। এটা কিন্তু টি নোট না, এটা কিন্তু প্রকৃত সময় না। আমরা যেটা বের করতেছি এটা কি? আপেক্ষিক সময়। তাহলে টিটা কোথায় পেলে? সেকেন্ড। সেকেন্ডকে আমাদের দিন বানাইতে হবে। কেমনে বানাবা? সেকেন্ডকে ঘন্টা বানাবা, সেকেন্ডকে ঘন্টা বানাতে 3600 দ্বারা ভাগ। তাহলে ঘন্টা বানাবা, ঘন্টাকে দিন বানাইতে 24 দ্বারা ভাগ, এবং দিনকে বছর বানাইতে 365 দ্বারা ভাগ করতে হবে। তাহলে তুমি বছরে পেয়ে যাবা যে এত সেকেন্ড সমান কত বছর। এই যে পেয়ে গেলাম 66.23 বছর। কেমনে দেখো? এই যে সেকেন্ডকে ঘন্টা বানাবো, 3600 দ্বারা ভাগ, ঘন্টা পেয়ে গেলাম।
ঘন্টাকে দিন বানাবা, 24 ঘন্টা সমান একদিন, তার মানে ঘন্টাকে দিন বানাতে 24 দ্বারা ভাগ, তাহলে আমরা দিন পেয়ে গেলাম। দিনকে বছর বানাতে 365 দ্বারা ভাগ, তাহলে আমরা বছর পাইলাম 66.23 বছর। অর্থাৎ আমরা পৃথিবী থেকে দেখলাম যে ওই ব্যক্তি যে 40 আলোক বর্ষ দূরে গ্রহতে যদি পৌঁছাতে চায় তবে তার সময় লাগবে কত বছর? 66 বছর সময় লাগবে। কত বছর? 66 বছর সময় লাগবে। আমরা যেটা দেখলাম এটা কি প্রকৃত সময়? আমরা যেটা হিসাব করলাম এটা কি প্রকৃত সময়, না এটা কি আপেক্ষিক সময়? কি সময়? আপেক্ষিক সময়। অনেকে ভুলটা কি করবা, টির মান বের করছে 66, তার বয়স ছিল 45, 45-এর সাথে 66 যোগ করবা, করে বলবা যেহেতু 80-র চেয়ে বড় তাই সে গ্রহে পৌঁছাতে পারবে না, তাহলে ভুল হবে। মানে এটা কি? এটা তোমার হিসাবকৃত সময়। তুমি কি ওর সময় হিসাব করতে পারো? না, ওর সময় ওকে হিসাব করতে হবে। ওই মহাশূন্য গাড়ি ও বসে বসে যেটা সময় হিসাব করবে যে এই 40 আলোক বর্ষ দূরে সে যদি এই বেগে যায় তবে তার সময় কত লাগবে, সে যেটা হিসাব করবে সেটা প্রকৃত সময়। আমাদের প্রকৃত সময়টা জানতে হবে। আপেক্ষিক সময় দ্বারা ম্যাথ করা যাবে না। সেটা বের করছে, এটা কি আপেক্ষিক সময়টা আমরা হিসাব করছি, সেটা আপেক্ষিক সময়। তাহলে প্রকৃত সময় টি নোটের মান বের করতে হবে। তাহলে বের করো, টি ইকুয়াল টু টি নোট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দ্বারা বের করো। এই যে তাহলে টি নোট ইকুয়াল টু টি ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টির মানটা 66 বছর, ভির মানটা 0.6 বসাই দাও, তাহলে টি নোটটা পাবা 52.98 বছর। তাহলে প্রকৃত পক্ষে ওই মহাশূন্যচারী যে মহাকাশ যানের মধ্যে বসে থেকে সে দেখতেছে, নিজে নিজে হিসাব করে 40 আলোক বর্ষ দূরে সে যদি গ্রহে পৌঁছায় তবে এইখান থেকে এটুকু যাইতে তার সময় লাগবে কত বছর? আসলে তার সময় লাগবে 52 বছর। বুঝলাম? হ্যাঁ, তাহলে প্রকৃত সময়টা কত? 52 বছর। ক্লিয়ার? তাহলে এই মহাকাশচারী এই মহাশূন্য যানের মধ্যে বসে থেকে হিসেব করলো, সে যখন যাচ্ছিল যাইতে যাইতে 40 আলোক বর্ষ দূরত্ব যাইতে তার সময় লাগবে কত বছর? 52 বছর। তাহলে সে 45 বছর বয়সে যাত্রা শুরু করলো, সে দেখতেছে এই দূরত্ব যাইতে তার সময় লাগতেছে 52 বছর। তাহলে তার বয়স কত হবে যখন সে গ্রহে পৌঁছাবে? 45 যোগ 52, তার মানে তার বয়স হবে কত বছর? 97 বছর তার বয়স হবে। সে যখন গ্রহে পৌঁছাবে তখন তার বয়সটা কত হবে বলো তো? 97 বছর হবে। তাহলে আমাকে বলো, সে কি জীবিত অবস্থায় পৌঁছাতে পারবে? কখনোই পারবে না। কারণ কি? কারণ সে আমাদের 80 বছর বাঁচতে পারে সর্বোচ্চ, কিন্তু সে যখন গ্রহে পৌঁছাবে তখন তার বয়স হবে 97। তাহলে সে জীবিত অবস্থায় পৌঁছাবে কেমনে? মরে সে কি হয়ে যাবে বলো তো? সে মরে আটা হয়ে যাবে। বুঝছো? সে জীবিত অবস্থায় পৌঁছাতে পারবে না। ক্লিয়ার? বুঝলাম? বলো তো, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ যে একজন মহাকাশচারী 0.6 বেগে যদি 40 আলোক বর্ষ দূরে একটা গ্রহে পৌঁছাতে চাই, সে জীবিত অবস্থায় পৌঁছাবে কিনা কেমনে বের করবো? আমরা দেখলাম এই 40 আলোক বর্ষ দূরত্ব যাতে তার সময় কত লাগবে, টি ইকুয়াল টু এস বাই ভি। আমরা দেখলাম তার এত সেকেন্ড সময় লাগতেছে, সেকেন্ডকে দিন বানাই ফেললাম, তাহলে দেখতেছি 66 বছর সময় লাগবে। এটা কে হিসাব করলো? আমরা। পৃথিবী থেকে আমরা যে সময় হিসাব করি সেটা কার মান? টি এর মান, আপেক্ষিক সময়। আপেক্ষিক সময় দিয়ে কাজ আছে না, প্রকৃত সময় জানতে হবে। সো টির মান বের করলাম 66, আমাদের জানতে হবে প্রকৃত সময়। টি নোটের মান বের করো, করে দেখতেছে 52 বছর সময় লাগবে। তাহলে সে 45 বছর বয়সে গেছে, সময় লাগতেছে 52, 45 যোগ 52 97 বছর। অর্থাৎ গ্রহ যখন পৌঁছাবে তার বয়স হবে 97। সে বাঁচতে পারে 80 বছর, তবে কি সে পৌঁছাতে পারবে? পারবে না। ক্লিয়ার? আশা করি বুঝছি। তবে তোমরা এই ম্যাথটা বলো, একদম সেম টু সেম। উদ্দীপকের তথ্য অনুযায়ী চলমান প্রাণটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে সক্ষম হবে কিনা? একদম সেম টু সেম। যে 2.50 আলোক বর্ষ দূরে একটা গ্রহের উপর গবেষণা করার জন্য একদল গবেষক 60 বছর বয়সী এবং একটা প্রাণীকে 0.6 বেগে চলমান নভোযানের মধ্যে করে গ্রহে পাঠায়। ওই প্রাণীর ভরে এত কেজি, 1 আলোক বর্ষ সমান এত, প্রাণীটা বাঁচতে পারে 100 বছর। তাহলে সে নিরাপদ অবস্থায় বা জীবিত অবস্থায় গ্রহে পৌঁছাবে কিনা? সেম টু সেম হিসেব করতে হবে। তাহলে আমরা বের করবো এই যে মহাশূন্য যানে করে 60 বছর বয়সী একটা প্রাণীকে তুমি 0.6 বেগে পাঠাই দিলা। কত দূরে পাঠাই দিলা? তোমার থেকে 2.50 আলোক বর্ষ দূরে যেই গ্রহ, সেই গ্রহে পাঠাই দিলা। তাহলে এই 2.50 আলোক বর্ষ সমান কত দূরত্ব বের করে ফেলো। দূরত্ব বের করলা 9.40 গুণ 10⁻15 দ্বারা গুণ করে তুমি তোমার থেকে গ্রহের দূরত্ব বের করলা। করার ফলে এখন এই দূরত্ব যাইতে কত সময় লাগবে? টি ইকুয়াল টু এস বাই ভি। তাহলে সময়টা বের করে তুমি কি পাইলা? সেকেন্ড পাইলা। সেকেন্ডকে ঘন্টা বানাবা 3600 দ্বারা ভাগ, ঘন্টাকে দিন বানাবা 24 দ্বারা ভাগ, দিনকে বছর বানাবা 365 দ্বারা ভাগ করলে তুমি বছর পাবা কত? যে 4.13 বছর সময় লাগবে। তুমি পৃথিবী থেকে হিসেব করে দেখলা এই প্রাণীটা যদি 0.6 বেগে যায় তবে তার থেকে 2.50 আলোক বর্ষ দূরে গ্রহে পৌঁছাতে সময় লাগবে কত? 4.13। এটা কে হিসেব করছে? তুমি হিসেব করছো পৃথিবী থেকে। পৃথিবী থেকে যে সময় হিসেব করা হয় এটা কি আপেক্ষিক সময়? এটা কি বলতো? আপেক্ষিক সময়। তাহলে আপেক্ষিক সময় দিয়ে কাজ আছে নাকি প্রকৃত সময় প্রয়োজন? প্রকৃত সময় প্রয়োজন। তার মানে টি নোটের মানটা বের করো। টি নোট ইকুয়াল টু টি ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। টি নোটের মান দেওয়া আছে, এখান থেকে টি নোটের মান দেখলা 3.30। অর্থাৎ ওই প্রাণীটা দেখবে যে 2.50 আলোক বর্ষ দূরে তার পৌঁছাতে সময় লাগবে 3.30 বছর। তার বয়স ছিল 60, তাহলে 3.30 বছর সময় লাগে পৌঁছাতে। তাহলে তার বয়স কত হবে? 60 যোগ 3.30, অর্থাৎ গ্রহে যখন পৌঁছাবে তখন তার বয়স হবে 63। সে বাঁচতে পারে 100 বছর।
গ্রহে পৌঁছালে তার বয়স হবে 63, তার মানে কি জীবিত অবস্থায় পৌঁছাবে? অবশ্যই পৌঁছাবে। বাঁচতে পারে 100 বছর, তার মাত্র সময় লাগতেছে 63 বছর, তার মানে সে জীবিত অবস্থায় পৌঁছাবে। আশা করি বুঝছি, আশা করি বুঝছি। এবার দেখ আরেকটা বার দেখব যে রাজকোত্তর মডেল কলেজের একটা খেলার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। একজন নভোচারী 0.96 বেগে 1000 কেজি ভরের একটা নভোযানে চড়ে খেলার মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করলো। কোন বরাবর? দৈর্ঘ্য বরাবর অতিক্রম করতেছে। প্রশ্ন, নভোচারী কর্তৃক নির্ণয়কৃত মাঠের ক্ষেত্রফল কি প্রকৃত ক্ষেত্রফলের সমান হবে কিনা? একটা মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে 500 মিটার, প্রস্থ দেওয়া আছে 200 মিটার, তাহলে প্রকৃত ক্ষেত্রফল কত হবে? 500 গুণ 200 মানে কত আমাদের বলো তো? 10,000 মিটার স্কোয়ার, তাই না? আমরা পেয়ে গেলাম কত? 10,000 নাকি 1 লক্ষ বলো তো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ। হ্যাঁ, 1 লক্ষ মিটার স্কোয়ার। তাহলে এই মাঠের দৈর্ঘ্য 1 লক্ষ মিটার স্কোয়ার। এখন তুমি কি করতেছ? একটা নভোযানে চড়ে তুমি এই যে দৈর্ঘ্য বরাবর 0.9 সি বেগে গতিশীল, কত বেগে বলো তো? যে তুমি এই দৈর্ঘ্য বরাবর 0.9 সি বেগে গতিশীল, তাইলে তুমি এই মাঠের দৈর্ঘ্য কি 500 মিটার দেখবা? তুমি দৈর্ঘ্য বরাবর আলোর কাছাকাছি বেগে গতিশীল, তার মানে এই দৈর্ঘ্য কি তুমি 500 দেখবা? নিশ্চয়ই 500 দেখবা না। গতিশীল অবস্থায় দৈর্ঘ্য আমরা কি দেখি? কম দেখেছো, আমরা 500-র চেয়ে ছোট কিছু দৈর্ঘ্য দেখবো। তাহলে গতিশীল অবস্থায় আমরা দৈর্ঘ্য কত দেখি সেটা পরিমাপ করি, তাই না? প্রকৃত দৈর্ঘ্য ছিল 500, কিন্তু আমরা যদি 0.9 সি বেগে দৈর্ঘ্য বরাবর যাই, তবে দৈর্ঘ্য কি আর 500 থাকবে না? 500 কমে আসবে। সো কতটুকু কম হবে সেটা বের করবো। মানে গতিশীল অবস্থায় তুমি কতটুকু দৈর্ঘ্য মাপতেছো সেটা বের করবা, মানে কার মান? এল এর মানটা বের করবা। গতিশীল অবস্থায় দৈর্ঘ্য বের করবা, এল এর মান। তাহলে এল নোটের মান কত দেওয়া আছে? যে স্থির অবস্থায় যেটা 500 মিটার, স্থির অবস্থায় দৈর্ঘ্য 500 মিটার, তাহলে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য কত বের করো? এল ইকাল টু এল নোট, এল ইকাল টু এল নোট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল নোটের মান 500, ভির মানটা 0.9 বসাই দাও, তাহলে তুমি পাবা কত? 217.95 মিটার। তার মানে তুমি যদি 0.9 সি বেগে দৈর্ঘ্য বরাবর গতিশীল হও, তবে 500 মিটারকে তুমি 500 না দেখে দেখবা 217 মিটার। কত দেখবা? দৈর্ঘ্য দেখবা 217 মিটার। কেমন? তুমি কি প্রস্থের কোনো পরিবর্তন দেখবা? চিন্তা করো তো, প্রস্থের পরিবর্তন দেখবা না, কারণ তুমি মাঠের দৈর্ঘ্য বরাবর যাচ্ছ। তুমি দৈর্ঘ্য বরাবর গতিশীল, অর্থাৎ মাঠের দৈর্ঘ্যকে তুমি গতিশীল অবস্থায় পরিমাপ করবা, তাই না? মাঠের দৈর্ঘ্য বরাবর যাচ্ছ, সব গতিশীল অবস্থায় মাঠের দৈর্ঘ্য পরিবর্তন হবে। তুমি কি প্রস্থ বরাবর যাচ্ছ না? তোমার বেগ তো প্রস্থ বরাবর নেয়, তার মানে কি প্রস্থ বরাবর তোমার দৈর্ঘ্যের পরিবর্তন হবে? হবে না। কেবল তুমি দৈর্ঘ্য বরাবর যাচ্ছ, তাই দৈর্ঘ্য বরাবর তোমার কি হবে বলতো? দৈর্ঘ্যের পরিবর্তন হবে। যেহেতু তোমার প্রস্থ বরাবর বেগ নাই, তাই প্রস্থটাকে তুমি কত দেখবা? 200 দেখবা। প্রস্থের কোনো পরিবর্তন হবে না। তুমি দৈর্ঘ্য বরাবর যাচ্ছ, তাই দৈর্ঘ্যের কেবল পরিবর্তন হবে। তুমি দৈর্ঘ্য বরাবর কত যাচ্ছ? 0.9 সি বেগে যাচ্ছ, যার ফলে দৈর্ঘ্যটাকে দেখবা 217 মিটার। আর প্রস্থকে কি পরিবর্তন দেখবা না? প্রস্থ 200 ছিল, প্রস্থ 200 থাকবে, প্রস্থের পরিবর্তন হবে না, কারণ আমরা দৈর্ঘ্য বরাবর গতিশীল। যদি প্রস্থ বরাবর গতিশীল হইতাম, তাহলে প্রস্থকে পরিবর্তন দেখতাম, তাই না? যেহেতু দৈর্ঘ্য বরাবর গতিশীল, তাই দৈর্ঘ্যটা আমরা কেবল কি দেখবো? পরিবর্তন দেখবো, কিন্তু প্রস্থটা যেমন ছিল তেমনই থাকবে। ক্লিয়ার? তাহলে আমাদের দৈর্ঘ্য পাইলাম কত? আমরা গতিশীল অবস্থায় দৈর্ঘ্য মাপবো কত মিটার? 217 মিটার। আর প্রস্থ 200-200-র মতোই থাকবে, তাহলে ক্ষেত্রফল বের করো 217 × 200, তার মানে পাবা 43,588 মিটার স্কোয়ার। বুঝছো? হ্যাঁ, তাহলে প্রকৃত ক্ষেত্রফল কত ছিল? 1 লক্ষ। আর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য বরাবর আমরা আলোর কাছাকাছি বেগে গতিশীল হওয়ার জন্য দৈর্ঘ্যটা পরিবর্তিত হয়ে যায়। আমরা জানি গতিশীল অবস্থায় দৈর্ঘ্য পরিমাপ পরিবর্তিত হয়। সো গতিশীল অবস্থায় দৈর্ঘ্য পরিবর্তিত হয়ে 500 থেকে হয়ে গেছে 217। তাহলে আমাদের ক্ষেত্রফল কত? 217 ইন্টু প্রস্থ যেমন ছিল তেমনই থাকবে, করে দেখতেছি 43,000। তার মানে আমাদের প্রকৃত ক্ষেত্রফল এবং আমাদের গতিশীল অবস্থায় ক্ষেত্রফল কি হবে না? সমান হবে না। ক্লিয়ার? বুঝলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখো এইবার থেকে বলতেছে বেলি একটা আয়তাকার মাঠের ঘনবস্তুর দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার এবং উচ্চতা 25 পরিমাপ করল। ভর দেখলো 100 গ্রাম। অন্যদিকে দৈর্ঘ্য বরাবর গতিশীল কত বেগে? √3/2 বেগে গতিশীল শেলি পরিমাপ করলো। সে এই আয়তাকার ঘনবস্তুকে সেই ঘনক আকৃতির দেখলো। ঘনক আকৃতি দেখা মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা কিসের সমান দেখছে। দেখো আমাদের প্রস্থ ছিল 25, উচ্চতা 25, তার মানে কি দৈর্ঘ্য ছিল কত? আমাদের দৈর্ঘ্য ছিল 50 মিটার। শেলি যখন √3/2 বেগে গতিশীল হবে, তখন এই 50 সেন্টিমিটারকে সে দেখবে 25 সেন্টিমিটার। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হলে কেবল কি হবে? সেটাকে আমরা ঘনক বলি, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। সো দৈর্ঘ্য বরাবর গতিশীল হওয়ার ফলে 50 সেন্টিমিটারকে সে দেখতেছে 25 সেন্টিমিটার। বুঝছো? হ্যাঁ, ক্লিয়ার? আশা করি বুঝছি। স্থির অবস্থায় একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ছিল 50 সেন্টিমিটার, প্রস্থ ছিল 25, উচ্চতা ছিল 25। এবার দৈর্ঘ্য বরাবর শেলি √3/2 সি বেগে যদি গতিশীল হয়, তবে সে এই বস্তুটাকে, আয়তাকার বস্তুটাকে দেখবে ঘনক আকৃতির দেখবে। অর্থাৎ দৈর্ঘ্য বরাবর গতিশীল হচ্ছে, তার মানে
50 সেন্টিমিটারকে সে দেখবে 25, 50 সেন্টিমিটারকে যদি সে 25 দেখে তাহলেই কেবল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে কেবল বস্তুটা ঘনক আকৃতির হয়। ক্লিয়ার? আশা করি বুঝছি। এখন প্রশ্নে বলা হচ্ছে তাদের দুইজনের পরিমাপকৃত ঘনত্ব একই নয়, হিসেব করো। তাদের দুইজনের পরিমাপকৃত ঘনত্ব একই নয়, হিসেব করতে হবে। রোর মান, রো ইকাল টু তুমি কি জানো ভাই? এম বাই ভি। রো ইকাল টু কি জানো? এম বাই ভি। যখন বস্তুটা স্থির ছিল তখন ঘনত্ব রো নোট, তখন স্থির অবস্থায় ঘনত্ব রো নোট ইকাল টু এম নোট বাই ভি নোট। বুঝলাম? স্থির অবস্থায় ঘনত্ব রো ইকাল টু এম নোট বাই ভি নোট। এম নোট স্থির অবস্থায় ভর কত? যে 100 গ্রাম দেওয়া আছে, বসাই দাও। এরপরে ভি নোট, ভি নোট মানে কি? আয়তন। আয়তন কত? এই যে আমাদের আয়তনের মান দেওয়া আছে, দৈর্ঘ্য 50, প্রস্থ 25, উচ্চতা 25, তার মানে কি 50 25 গুণ 25, তাহলে আমরা পাইলাম 3.2 গুণ 10⁻³ গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখানে কারো কোনো প্রবলেম আছে বলতো? স্থির অবস্থায় ঘনত্ব বের করতেছে, ঘনত্ব নির্ণয় সূত্র রো ইকাল টু এম বাই ভি। ঘনত্ব নির্ণয় সূত্র কি বলতো? রো ইকাল টু এম বাই ভি। রো ইকাল টু এম বাই ভি। আমরা তাহলে স্থির অবস্থায় ঘনত্ব বের করতেছি, তাহলে রো নোট ইকাল টু এম নোট বাই ভি। রো নোটটা কি? স্থির অবস্থায় ঘনত্ব। তো এম নোটটা কি? স্থির অবস্থায় ভর। ভি নোটটা কি? স্থির অবস্থায় বেগ। তাহলে এম নোটের মান কত? 100 গ্রাম। স্থির অবস্থায় ভর দেওয়া আছে 100 গ্রাম। স্থির অবস্থায় ভি নোটটা কি? আয়তন। আয়তন সমান কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। স্থির অবস্থায় দৈর্ঘ্য 50, প্রস্থ 25, উচ্চতা 25 দেওয়া আছে। ওকে ফাইন, শেষ। তাহলে আমরা স্থির অবস্থায় ঘনত্ব পাইলাম এত। এবার শেলি কত বেগে গতিশীল? ওই যে √3/2 বেগে যদি গতিশীল হয় তবে শেলি ঘনত্ব কতটুকু পরিমাপ করবে সেটা বের করবো। তাহলে গতিশীল অবস্থায় ঘনত্ব রো ইকাল টু এম বাই ভি। এমটা কি? গতিশীল অবস্থায় ভর। ভিটা কি? গতিশীল অবস্থায় আয়তনটা কত সেটা আমরা বের করো। দেখো এটা একটা আয়তাকার ঘনবস্তু, কেমন? তাহলে তার দৈর্ঘ্য, মনে করো তার প্রস্থ এ নোট, উচ্চতা বি নোট, আর তার আদি অবস্থায় স্থির অবস্থায় দৈর্ঘ্য কতটুকু ছিল? এল নোট। কেমন? দৈর্ঘ্য এল নোট, প্রস্থ এ নোট, উচ্চতা বি নোট। শেলি কোন বরাবর গতিশীল? এই দৈর্ঘ্য বরাবর গতিশীল। কত বেগে? যে √3/2c বেগে গতিশীল। তাহলে দৈর্ঘ্য বরাবর যদি গতিশীল হয় তবে দৈর্ঘ্যের মানটা কি হবে? পরিবর্তন হবে না? অবশ্যই হবে। বুঝলাম? গতিশীল অবস্থায় এই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য কি আগের মতো এল নোটই থাকবে না? আগের মতো থাকবে না, পরিবর্তন হবে। বুঝছো? গতিশীল অবস্থায় এই দৈর্ঘ্যটা কি হয়ে যাবে? পরিবর্তন হবে। ওকে, সে যেহেতু আমাদের দৈর্ঘ্য বরাবর √3/2c বেগে গতিশীল, তার মানে তার দৈর্ঘ্যটা কি হবে? পরিবর্তন হবে। তাহলে তার দৈর্ঘ্যটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? ধরে নাও এল হয়ে গেল। কত হয়ে গেল? এল হয়ে গেল। স্থির অবস্থায় আয়তন এ নোট বি নোট ইন্টু এল নোট। তাহলে গতিশীল অবস্থায় আয়তন ভি সমান কি হবে বলতো? আমাদের প্রস্থ এবং উচ্চতা যেমন ছিল ঠিক তেমনই থাকবে, কেবল পরিবর্তন কিসের হবে? দৈর্ঘ্যের পরিবর্তন হবে, কারণ দৈর্ঘ্য বরাবর সে √3/2 বেগে গতিশীল। তাহলে এল নোটটা কি হয়ে যাবে? এল হয়ে যাবে। এটা কি? আমাদের গতিশীল অবস্থায় আয়তন। গতিশীল অবস্থায় আয়তন প্রস্থ গুণ উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। আমাদের প্রস্থ এবং উচ্চতা আগের মতোই ছিল, কিন্তু দৈর্ঘ্যটা এল নোট থেকে এল কেন হয়েছে বুঝলাম? এল নোট থেকে এল কেন হয়েছে? কারণটা কি? সে দৈর্ঘ্য বরাবর গতিশীল ছিল, তাই এল নোট থেকে এল হয়ে গেছে। এটুকু বুঝছি। স্থির অবস্থায় দৈর্ঘ্য এল নোট, প্রস্থ এ নোট, উচ্চতা বি নোট। গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাবে, এল নোট থেকে এল হয়ে যাবে। তার মানে গতিশীল অবস্থা আয়তন এ নোট বি নোট ইন্টু এল। স্থির অবস্থায় আয়তন এ নোট বি নোট ইন্টু এল নোট। গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে এল নোট থেকে এল হয়ে যাবে। তাইলে ভি সমান বসাই দাও এ নোট বি নোট ইন্টু এল নোট। বুঝলাম কি বুঝি নাই? আশা করি বুঝছি। এম সমান গতিশীল অবস্থায় ভর, এম সমান এম নোট ডিভাইডেড বাই √1 - v²/c²। লেখা যায় কি না বলো? লেখা যায় এম ইকাল টু এম নোট √1 - v²/c² লেখা যায়? অবশ্যই লেখা যায়, অবশ্যই লেখা যায়। কেন লেখা যাবে না? তাহলে তুমি এবার আমাকে বলবা যে ভাইয়া আমরা এই যে এল সমান চাইলে এল নোট ইন্টু √1 - v²/c² লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। গতিশীল অবস্থায় ভর এম ইকাল টু এম নোট √1 - v²/c² লেখা যায়। সেম ভাবে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য এল সমান এল নোট √1 - v²/c² লেখা যাবে, অবশ্যই যাবে। তাহলে এবার কি করবা? ক্যালকুলেশন করবা। কিভাবে করবা? √1 - v²/c²। এটা কি করবা? এটা নিচে আসবে, নিচে আসলে √2 গুণ করে 1 - v²/c² হয়ে গেল। তার মানে উপরে থাকে এম নোট, এবং আমরা চাইলে দেখো তো এ নোট বি নোট ইন্টু এল নোটকে চাইলে কি ভি নোট লিখতে পারি? স্থির অবস্থায় আয়তন অবশ্যই লিখতে পারি। এ নোট বি নোট এল সমান আমরা ভি নোট লিখতে পারি। দেখো এ নোট বি নোট এল নোট সমান ভি নোট লিখে ফেললাম। এম সমান এম নোট √1 - v²/c² লেখা যায়। এল সমান এল নোট √1 - v²/c² লেখা যায়। এই √, এবং এই √, গুণ হয়ে 1 - v²/c² হয়ে গেল। উপরে থাকে এম নোট, নিচে এই যে এ নোট বি নোট এবং এল নোট সমান চাইলে ভি নোট লিখতে পারি। ক্লিয়ার? তাহলে উপরে এম নোট বাই ভি নোট, তাহলে এটা রো নোট সমান আমরা এম নোট বাই ভি নোট লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি।
এম নোট বাই ভি নোট সমান আমরা রো নোট লিখতে পারি। এই যে রো নোট সমান এম নোট বাই ভি নোট, এই যে দেখো এম নোট বাই ভি নোট আছে, তার মানে এটা সমান রো নোট লেখা যাবে। তাহলে কি পাইলাম, রো ইকুয়াল টু রো নোট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা আমাদের গতিশীল অবস্থায় ঘনত্ব নির্ণয় সূত্র, রো ইকুয়াল টু রো নোট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অনেকে ডিরেক্টলি এই সূত্রটা ব্যবহার করো, এই সূত্রটা ডিরেক্ট ব্যবহার না করাই বেটার এই সেটের জন্য, কেমন অ্যাডমিশনে ব্যবহার করতে পারো, তবে এই সেটের জন্য না বের করাই ব্যবহার করাই বেটার, কারণ তোমাদের বই ডিরেক্ট সূত্রটা দেওয়া নেই। সো তুমি কী করবা, এইভাবে বের করে দেখাবা। বের করাটা খুবই সহজ। গতিশীল অবস্থায় ঘনত্ব এম বাই ভি, তাহলে এম ভি সমান কি, ভি সমান আমরা কি লিখতে পারি, এ নোট বি নোট ইন্টু এল নোট। কারণ কি, আমাদের প্রস্থ এবং উচ্চতা ঠিক যেমন ছিল তেমনই থাকবে, গতিশীল অবস্থায় কেবল দৈর্ঘ্যটা পরিবর্তন হবে। তাহলে এম সমান এম নোট 1 বাই ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লেখা যায়। এল সমান, এই যে এল সমান এল নোট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার লেখা যায়। এ নোট বি নোট এল নোট সমান আমাদের আদি আয়তন এম নোট লেখা যায়, উপরে এম নোট থাকে আর নিচে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার গুণ করে দিলে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়। এম নোট বাই ভি নোট সমান রো নোট লিখতে পারি, তাহলে রো ইকাল টু রো নোট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। গতিশীল অবস্থায় ঘনত্ব, রো নোটের মান দেওয়া আছে, বসাই দাও, ভির মান জানো, সির মান জানো, ডিরেক্ট ক্যালকুলেশন করো, অ্যান্সার পেয়ে যাবা, গতিশীল অবস্থায় ঘনত্ব পেয়ে যাবা। বুঝছো? সো তুমি এটা সূত্র হিসেবে মনে রাখতে পারো, রো ইকাল টু রো নোট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? বুঝলাম? আশা করি বুঝছি। এবার দেখো যে আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ, আমরা জানি আইনস্টাইনের মোট শক্তি, আমরা ভরকে যদি শক্তিতে রূপান্তর করি তবে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এটা আমরা জানি, এটা কোনো বস্তুর ভরের মোট শক্তি, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। ক্লিয়ার? এবার স্থির অবস্থায় যদি শক্তি বের করতে চাও, স্থির অবস্থায় শক্তি এম নোট সি স্কোয়ার। স্থির অবস্থায় বস্তুর ভর ভাই এম নোট, তাহলে শক্তি কী হবে, এম নোট সি স্কোয়ার। বুঝলাম? মোট শক্তি ইকুয়াল টু এম সি স্কোয়ার। স্থির অবস্থায় শক্তি বের করবা, স্থির অবস্থায় বস্তুর ভর এম নোট, তাহলে ইকুয়াল টু এম নোট সি স্কোয়ার। এবার যদি তুমি গতিশীল অবস্থায় শক্তি বের করতে চাও, মানে কি গতিশক্তি যদি বের করতে চাও, কেমনে বের করবা বলো তো? তুমি জানো ভাইয়া মোট শক্তি সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি লেখা যায়, অবশ্যই লেখা যায়। মোট শক্তি ই সমান এম সি স্কোয়ার লিখতে পারবো। ইপি মানে কি, বিভব শক্তি। আমরা স্থির অবস্থায় শক্তি কি বলতে পারি, বিভব শক্তি। তাহলে স্থির অবস্থায় শক্তি কী ছিল বলো তো, এই যে এম নোট ইন্টু সি স্কোয়ার। তাহলে ইপি সমান চাইলে এম নোট ইন্টু সি স্কোয়ার লিখতে পারি। গতিশক্তি ইকে ইকের মতোই রাখো, তাহলে ইকে সমান কি হবে, এম সি স্কোয়ার মাইনাস এম নোট সি স্কোয়ার। সি স্কোয়ারটা কমন নাও, তাহলে এম মাইনাস এম নোট সি স্কোয়ার। এটা কী পাইলাম বলো তো, যে গতিশীল অবস্থায় কোনো বস্তুর গতিশক্তি। বুঝছ? গতিশীল অবস্থায় গতিশক্তি বা গতিশীল অবস্থায় শক্তি। সো খুবই ভালো করে মনে রাখবা, আপেক্ষিক, আমরা নিউটনের বলবিদ্যায় গতিশক্তি নির্ণয় সূত্র কী ছিল, হাফ এম ভি স্কোয়ার। সো পরীক্ষায় এটা বলা হয়, খুবই কমন কোশ্চেন, যে নিউটনের বলবিদ্যার গতিশক্তি এবং আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশক্তি সমান নয়, ব্যাখ্যা করো বা গাণিতিকভাবে প্রমাণ করো। তাহলে আমাদের নিউটনের বলবিদ্যায় গতিশক্তি বের করার জন্য সূত্র ব্যবহার করবো হাফ এম ভি স্কোয়ার। আর আপেক্ষিকতার গতিশক্তি নির্ণয় সূত্র এম মাইনাস এম নোট ইন্টু সি স্কোয়ার, এম মাইনাস এম নোট ইন্টু সি স্কোয়ার। এটা কি আমাদের আপেক্ষিকতার গতিশক্তি নির্ণয় সূত্র। ক্লিয়ার? তাহলে স্থির অবস্থায় শক্তি এম নট সি স্কোয়ার, মোট শক্তি এম সি স্কোয়ার। যদি বলা হয় গতিশক্তি বের করো, তাহলে এম মাইনাস এম নোট ইন্টু সি স্কোয়ার। খেয়াল রাখবা। পরের মান দেখো কি বলা হচ্ছে তোমাকে, যে প্রথম ইলেকট্রনের ভর বের করতে বলতেছে। প্রথম ইলেকট্রন 0.86 সি বেগে গতিশীল, তাহলে গতিশীল অবস্থায় ভর এম ইকুয়াল টু এম নোট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম নোটের মান দেওয়া আছে, স্থির অবস্থায় ভর, ভির মান জানো, ডিরেক্ট বসায় দেওয়া ভাই, তুমি গতিশীল অবস্থায় ভর পেয়ে গেলে। প্রথম ইলেকট্রনের গতিশীল অবস্থায় ভর এম ইকুয়াল টু 1.82 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 13 কেজি। প্রথম ইলেকট্রনের গতিশীল অবস্থায় ভর 1.82 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 13 কেজি। খুবই সিম্পল। এবার এই ম্যাথটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। দেখো কি বলা হচ্ছে, প্রথম ইলেকট্রনের আপেক্ষিকতার গতিশক্তি দ্বিতীয় ইলেকট্রনের চেয়ে কম, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। বুঝলাম? প্রথম ইলেকট্রনের আপেক্ষিকতার গতিশক্তি দ্বিতীয় ইলেকট্রনের আপেক্ষিকতার গতিশক্তির চেয়ে কম, গাণিতিকভাবে কী করতে হবে, প্রমাণ বা বিশ্লেষণ করতে হবে। কীভাবে করতে পারো দেখো, দুইটা ইলেকট্রন যথাক্রমে 0.86 বেগে গতিশীল, পরের ইলেকট্রন 0.96 বেগে গতিশীল। তবে প্রথম ইলেকট্রনের জন্য আপেক্ষিকতার গতিশক্তি বের করবো, দ্বিতীয় ইলেকট্রনের জন্য আপেক্ষিকতার গতিশক্তি বের করবে, তাইলেই শেষ। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য বের করো, যে প্রথম ইলেকট্রনের জন্য আপেক্ষিকতার গতিশক্তি ইকে 1 ইকুয়াল টু এম মাইনাস এম নোট ইন্টু কি বলতো সি স্কোয়ার। আমরা গ নাম্বার থেকে বের করছি প্রথম ইলেকট্রনের যে গতিশীল অবস্থায় ভর, গ নাম্বারে বের করছি প্রথম ইলেকট্রনের গতিশীল অবস্থায় ভর 1.82 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 13 কেজি। স্থির অবস্থায় ভর দেওয়া আছে 9.1 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 31। এম এর মান বসাই দাও, গতিশীল অবস্থায় ভর, এম নোট স্থির অবস্থায় ভর, বেগ কত, এই যে সির মানটা কত, 3 গুণন 10 টু দি পাওয়ার, হিসেব করো, তাহলে তুমি পাবা 8.19 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 14 জুল। প্রথম ইলেকট্রনের জন্য পাইলাম গতিশক্তি। দ্বিতীয় ইলেকট্রনের জন্য বের করো, ইকে ইকুয়াল টু এম মাইনাস এম নোট ইন্টু সি স্কোয়ার।
তাহলে দ্বিতীয় ইলেকট্রনের গতিশক্তি বের করতে চাইলে দ্বিতীয় ইলেকট্রনে আমাদের গতিশীল অবস্থায় ভর এম এর মানটা কত সেটা জানতে হবে। আমরা কি জানি দ্বিতীয় ইলেকট্রনের গতিশীল অবস্থায় ভর আমরা কি জানি না। প্রথম ইলেকট্রনেরটা জানতাম, এই যে ক নম্বরে বের করছিলাম এম এর মান। দ্বিতীয় ইলেকট্রন 0.99 বেগে গতিশীল হইলে তার গতিশীল অবস্থায় ভর কত বের করা যাবে না? অবশ্যই যাবে। এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 - ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম নোটের মান দেওয়া আছে, ভির মানটা দ্বিতীয় ইলেকট্রনের জন্য 0.99 বসাই দাও। তাহলে দ্বিতীয় ইলেকট্রনের গতিশীল অবস্থায় ভরের মান পেয়ে গেলা 6.45 গুণ 10⁻30। এবার যার সূত্র বসাই দাও, এম এর মান বসাই দাও, এম নোটের মান, সির মান, তারপরে হিসেব করে দেখতেছো তুমি পাইলা কত? দ্বিতীয় ইলেকট্রনের গতিশক্তি 4.98 গুণ 10⁻13 জুল। এখন কোনটা বড় বলো? প্রথম ইলেকট্রনের আপেক্ষিকতার গতিশক্তি বড় নাকি দ্বিতীয়টার বড়? অনেকে বলতে পারো যে ভাই 4.98 এর চেয়ে 8.19 বড়, তাই প্রথম ইলেকট্রনের গতিশক্তি বেশি। না, এই ভুল করা যাবে না। পাওয়ার থাকলে পাওয়ার দেখতে হবে। আমরা জানি 10-এর পাওয়ার যত বেশি, 10-এর পাওয়ার মাইনাস যত বেশি সেই সংখ্যাটা তত ছোট। 10-এর মাইনাস পাওয়ার যত বেশি সংখ্যাটা তত ছোট। ক্লিয়ার? তাহলে আমাকে বলবা 10-এর পাওয়ার কত আছে? -14। এখানে 10-এর পাওয়ার -13। তাহলে -14 বড় নাকি -13 বড়? নিশ্চয়ই বুঝতেছো -13 বড়। কারণ কি আমরা জানি 10-এর পাওয়ার মাইনাসের ক্ষেত্রে যত বড় হবে সংখ্যাটা তত ছোট। 10⁻⁻14, তাই আমাদের ছোট সংখ্যা। বুঝলাম? সামনের সংখ্যাটা দেখবো না, পাওয়ার দেখবো। 10-এর মাইনাসের পাওয়ার যত বড় সংখ্যাটা তত ছোট। সো 10⁻⁻14 10⁻⁻13 এর চেয়ে অনেক বেশি ছোট। সো ইকে 1-এর মানটা ইকে 2-র চেয়ে ছোট। ক্লিয়ার? বুঝলাম? আশা করি বুঝছি। এবার আমরা দেখবো, দেখো ফোটনের শক্তি কেমনে বের করতে হয়। মনে করো এটা একটা আমাদের সাফা টিউব। কেমন? এই টিউবের মধ্যে আমাদের একটা ক্যাথোড আর একটা অ্যানোড আছে। ক্যাথোড দণ্ডা, একটা অ্যানোড দণ্ডা। সো ক্যাথোড মানে কি? নেগেটিভ, নেগেটিভকে আমরা ব্যাটারির নেগেটিভের সাথে কানেক্ট করলাম, পজিটিভকে ব্যাটারির পজিটিভের সাথে কানেক্ট করলাম। তাহলে এই ক্যাথোড থেকে ইলেকট্রন বের হয়ে কী হবে? অ্যানোডের দিকে অগ্রসর হবে, তাই না? এটাই তো হবে। এই ক্যাথোড থেকে ইলেকট্রন বের হয়ে কোন দিকে অগ্রসর হবে বলো তো? অ্যানোডের দিকে অগ্রসর হবে। হওয়ার পর ক্যাথোড থেকে ইলেকট্রনগুলো অ্যানোডের দিকে অগ্রসর হয়ে অ্যানোডের ধাতব পৃষ্ঠে সজোরে আঘাত করবে। অ্যানোডে গিয়ে কী করবে? ধাক্কা খাবে। অ্যানোডে গিয়ে যখন ধাক্কা খাবে তখন এখান থেকে ফোটন নির্গত হবে। বুঝলাম? ফোটনটা কেমন নির্গত হয়? শক্তির প্যাকেট আকারে নির্গত হয়। বুঝছি কি বুঝি না? ফোটন কেমন নির্গত হয়? শক্তির প্যাকেট আকারে নির্গত হয়। অর্থাৎ মনে করো এখান থেকে একটা ইলেকট্রন গিয়ে এখানে আঘাত করতেছে, একটা করে ফোটন বের হচ্ছে। একটা করে ইলেকট্রন আঘাত করতেছে, একটা করে ফোটন বের হচ্ছে। যে মনে করো যে একটা গাছে আম আছে, গাছে তুমি একটা করে ঢিল মারতেছো, একটা করে আম পড়তেছে। আবার একটা করে ঢিল মারলা, আমে আঘাত খেলো, আবার আম পড়তেছে। সেমভাবে এখানেও একটা করে ইলেকট্রন যাবে, একটা করে শক্তির প্যাকেট বের হবে। ইলেকট্রন যাবে, শক্তির প্যাকেট বের হবে। ইলেকট্রন যাবে, শক্তির প্যাকেট বের হবে। বুঝছো? ইলেকট্রন গিয়ে অ্যানোডে আঘাত করবে, এখান থেকে শক্তির প্যাকেট বের হবে। ওকে? ক্যাথোড থেকে ইলেকট্রন সজোরে গিয়ে অ্যানোডে আঘাত করবে, যার ফলে সেখান থেকে ফোটন নির্গত হবে। ফোটন আমরা কি জানি? যে শক্তির প্যাকেট। তো আমরা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে এখান থেকে ফোটন নির্গত হচ্ছে। আমরা এই তো কত তরঙ্গ দৈর্ঘ্যের মূলত নির্গত হয়? 0.1 থেকে 10 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নির্গত হয়। আর তুমি জানো 0.1 থেকে 10 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য কার? এক্সরে। তো এটা মূলত এক্সরে উৎপাদন করে। এটা কি এক্সরে উৎপাদন করি? এক্সরে যেহেতু ফোটন হিসেবে নির্গত হয়, তাই বলতে পারি এটা একটা ফোটন। ফোটনের শক্তি এখান থেকে বের করতে পারবো। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আছে মানে ফোটনের শক্তি থাকবে, সেটা কি? ইকুয়াল টু এইচ বাই ল্যামডা বা ইকুয়াল টু এইচএফ। কেমিস্ট্রিতে পড়ে আসছো, তাহলে আমাকে বলবা শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এটার সম্পর্ক সমানুপাতিক। অর্থাৎ শক্তি সর্বোচ্চ হলে তরঙ্গ দৈর্ঘ্য হবে মিনিমাম, তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম হলে এফ হবে সর্বোচ্চ। বুঝছো? এখন প্রশ্ন করতে পারো যে ভাই ইলেকট্রনগুলো যে এখান থেকে গেল, যাওয়ার জন্য ইলেকট্রনের একটা শক্তি প্রয়োজন, ইলেকট্রন শক্তি কোথায় পাইলো? ইলেকট্রনের চার্জ ই। আমরা জানি স্থির তড়িতে আমরা পড়ছি যে ইলেকট্রন স্থির অবস্থায় তার মধ্যে যে শক্তি সঞ্চিত করে সেটা আমাদের স্থির ইলেকট্রনের শক্তি, তাই না? যেটাকে আমরা বলতে পারি বিভব শক্তি বলতে পারি। সো ইলেকট্রনের চার্জ ই, ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে বিভব পার্থক্য ভি। সো স্থির অবস্থায় ইলেকট্রনের মধ্যে যেই শক্তি সঞ্চিত থাকবে সেটা কী হবে? ইভি। সো ইভিকে আমরা বলতে পারি বিভব শক্তি। আর যেহেতু এর মধ্যে কোনো বাধা নেই, বলছি ফাঁপান টিউব, তার মানে এখানে কোনো যেহেতু বাধা নেই, তাই ইলেকট্রনগুলো কী করবে? একটা বেগে এখানে গিয়ে আঘাত করতেছে। তার মানে ইলেকট্রনের একটা বেগ আছে, বেগ আছে মানে কি আছে? গতিশক্তি আছে। সো আমরা বলতে পারি তার মানে যদি এখানে কোনো বাধা নেই, সো এখানে কোনো শক্তির লস হবে না। লস না হলে ইপি ইকুয়াল টু কী হবে? ইকে হবে। অর্থাৎ ইভি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার? ইভি ইকুয়াল টু কী হবে? হাফ এম ভি স্কোয়ার। বুঝলাম? আশা করি বুঝছি। এবার আমরা উল্টা কাজ যদি করি বলো তো। এর আগের ক্ষেত্রে কী করতেছিলাম? আগের ক্ষেত্রে আমরা ইলেকট্রন দ্বারা অ্যানোডকে আঘাত করতেছিলাম, সেখান থেকে ফোটন বের হচ্ছিল। এবার যদি আমরা বিপরীত কাজ করি, বিপরীত কাজ মানে কি বলতো? এবার যদি আমরা বিপরীত কাজ করি যে এবার আমরা কি করব? এবার আর ফোটন থেকে ইলেকট্রন নির্গত করব না। এবার আমরা উল্টা কাজ করব। এবার কি করবা বলো তো? এবার তুমি উল্টা কাজ করবা। অর্থাৎ
আগে ইলেকট্রন দ্বারা আঘাত করতেছিল ধাতব পৃষ্ঠকে, সেখান থেকে ফোটন বের হচ্ছিল, এবার উল্টা কাজ করবো, মানে ফোটন দ্বারা আঘাত করব। ফোটন দ্বারা যদি ক্যাথোডকে আঘাত করি তবে সেখান থেকে কী বের হবে? ইলেকট্রন বের হবে, অবশ্যই হবে। ইলেকট্রন দ্বারা ধাতব পৃষ্ঠকে আঘাত করলে যদি ফোটন বের হয়, তবে ফোটন দ্বারা যদি ধাতব পৃষ্ঠকে আঘাত করি মাস্ট বি ইলেকট্রনই বের হইতে হবে। ওকে, তাহলে ফোটন দ্বারা ক্যাথোড প্রান্তকে তুমি কি করতেছো? ফোটন দ্বারা আঘাত করতেছো, যার ফলে ক্যাথোড থেকে ইলেকট্রন টুপ করে বের হচ্ছে। আবার ফোটন দ্বারা আঘাত করতেছো, ক্যাথোড থেকে ইলেকট্রন টুপ করে বের হচ্ছে। ক্লিয়ার? ইলেকট্রনগুলো বের হয় কি হবে? ইলেকট্রন নেগেটিভ, আর আমাদের এই যে অ্যানোডটা কি পজিটিভ, তাই ইলেকট্রনগুলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে। ইলেকট্রনগুলো নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, নেগেটিভ থেকে পজিটিভ যাবে, তারপরে এখান থেকে ইলেকট্রন আবার ক্রমান্বয়ে এই সার্কিটটা সম্পূর্ণ করবে। সার্কিটটা কি করবে বলতো? সম্পূর্ণ করবে, যার ফলে আমাদের তড়িৎ প্রবাহ হবে। যার ফলে কি হবে? তড়িৎ প্রবাহ সংঘটিত হবে। বুঝলাম? তুমি ফোটন দ্বারা আঘাত করবা, এখান থেকে ইলেকট্রন অ্যানোডে যাবে, অ্যানোড থেকে ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে সার্কিট সম্পন্ন করে আবার ক্যাথোডে যাবে, অর্থাৎ এইভাবে ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে ঘুরতে থাকবে। আর ইলেকট্রনগুলো যদি ফ্লো হয় তাহলে আমরা কি পাবো? কারেন্ট পাবো, তার মানে বিদ্যুৎ প্রবাহ পাবো। বুঝলাম? আর আমাদের এগুলো ডিটেলস ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখতে পারো যে 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে সব ক্লাস আছে। 2.5 ঘন্টার মধ্যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক থেকে সিকিউ, একদম বেসিক, এবং ওই চ্যাপ্টারে যত টাইপের সিকিউ হইতে পারে সব কিছু খুব সুন্দর করে তোমাকে কাভার করে দিছি। জাস্ট এই 2 থেকে 2.5 ঘন্টার ক্লাসগুলো যদি তুমি করতে পারো তবে এই ফিজিক্সে তোমার বিন্দু মাত্র চিন্তা করতে হবে না। অনেকের সেম প্রবলেম হয় যে ভাই অনেক কিছু করে আসছি, লাস্ট মুহূর্তে এসে কী পড়বো বুঝতেছি না, বা পরীক্ষায় গিয়ে গ পারি তো ঘ পারি না, এমন যাদের প্রবলেম আছে তারা রিভিশনের জন্য আমাদের এই ক্লাসগুলো করতে পারো। পাশাপাশি কেউ যদি কোনোদিন কোনো অধ্যায় নাও করে থাকো তাও আমাদের এই ওয়ান শট বেসিক ক্লাস সিকিউ এর ক্লাসগুলো করে ফেলতে পারো। যেন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পাবা, একদম 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে একদম ডিটেলসে একদম শূন্য থেকে পড়ানো হয়েছে তোমাকে, যা তোমার রিভিশন এবং লাস্ট মুহূর্তে প্রিপারেশনকে গোছায় নেওয়ার জন্য বেস্ট ক্লাস আমি তোমাকে বলতে পারি, এই গ্যারান্টি তোমাকে আমি দিচ্ছি। একটা ক্লাস করার পরে তুমি বুঝতে পারো বা যে ক্লাস কোয়ালিটি কেমন। ক্লিয়ার? সো যাদের প্রবলেম আছে তারা আমাদের ওই ক্লাসগুলো করতে পারো। আর আমাদের এই সিরিজটা এটা মূলত আমাদের রিভিশন সিরিজ, এই জন্য আমরা এইভাবে সব কিছু লেখা আছে এটাকে জাস্ট তোমার রিভিশন করাই দিচ্ছি। ক্লিয়ার? একটা ওদের মধ্যে যা যা আছে সেটাকে সুন্দর করে রিভিশন করাই দিচ্ছি, এইটুকুই। আর ডিটেলস পড়তে চাইলে ওইটা দেখতে পারবা, 2 থেকে 2.5 ঘন্টার ভিডিও একদম কভার হয়ে যাবে। তাহলে ইলেকট্রন ফ্লো হলে কারেন্ট ফ্লো হবে, তাই না? ইলেকট্রন ফ্লো হলে কী হবে? কারেন্ট ফ্লো হবে। এটার যদি আমরা গ্রাফ দেখতে চাই, যে তুমি যত দেখো ভোল্টেজ বাড়াবা, যত ভোল্টেজ বাড়াবা কারেন্ট ক্রমান্বয়ে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এক সময় গিয়ে তুমি যতই ভোল্টেজ বাড়াও না কেন কারেন্ট আর বাড়বে না। কারণ কি? এখান থেকে কি যতই ফোটন নির্গত করে এখান থেকে অসীম পরিমাণ ইলেকট্রন বের হবে না, একসময় ইলেকট্রনের পরিমাণ কমে যাবে। ইলেকট্রনের পরিমাণ যদি কমে যায়, এক্সট্রা করে নতুন ইলেকট্রন যদি ফ্লো না হয়, তার মানে কি কারেন্ট বাড়বে? বাড়বে না। একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে যতই ভোল্টেজ বাড়ে না কেন কারেন্ট আর বাড়বে না। এবার আমরা চাই আমরা যখন ইচ্ছা এই কারেন্ট প্রবাহকে চালু রাখবো, যখন ইচ্ছা বন্ধ করবো, আমার নিজের ইচ্ছা অনুযায়ী আমি বন্ধ করবো। তাহলে কী করতে পারি বলো তো? ইলেকট্রনের প্রবাহকে আমি কেমনে বন্ধ করতে পারি? ইলেকট্রনের প্রবাহকে আমি এভাবেই বন্ধ করতে পারি যে দেখো এই প্রান্তটাকে অ্যানোডটা পজিটিভ, কোনোভাবে অ্যানোডকে যদি আমরা নেগেটিভ করতে পারি, কোনোভাবে অ্যানোডকে যদি আমরা এরকম নেগেটিভ করতে পারি বলো তো, কোনোভাবে অ্যানোডকে যদি আমরা নেগেটিভ করতে পারি তাহলে আমাদের কিন্তু বিদ্যুৎ প্রবাহ কী হয়ে যাবে বলো তো? বিদ্যুৎ প্রবাহ কিন্তু আমাদের কিন্তু কী হয়ে যাবে? যে আমাদের বন্ধ হয়ে যাবে, তাই না? কারণ কি? এখানে আমাদের যদি এখানে পর্যাপ্ত পরিমাণে নেগেটিভ আয়ন আসে, পর্যাপ্ত পরিমাণে নেগেটিভ আয়ন যদি আসে তাহলে এই নেগেটিভ ইলেকট্রনকে এর কাছে আসতে দিবে না। নেগেটিভকে কী করে? বিকর্ষণ করে। তার মানে এখানে পর্যাপ্ত পরিমাণে অ্যানোডে যদি পর্যাপ্ত পরিমাণে নেগেটিভ আয়ন আনতে পারি তবে এই নেগেটিভ আয়ন ইলেকট্রনগুলোকে এই পাশে আনতে দিবে না, এই ইলেকট্রনগুলোকে এদিকে বিকর্ষণ করবে। অর্থাৎ ইলেকট্রনকে যদি এই পাশে না আসে, ইলেকট্রন যদি এই পাশে বিকর্ষণ করে দেয় তাহলে ইলেকট্রনের ফ্লো কী হবে? না। ইলেকট্রনের ফ্লো যদি না হয় তাহলে তড়িৎ প্রবাহ তুমি পাবা না। সেইভাবে তুমি নিজের ইচ্ছা অনুযায়ী তড়িৎ প্রবাহ বন্ধ করতে পারো। বুঝছো কীভাবে করতে পারো? তাইলে আমার ইলেকট্রনের এখান থেকে আমরা যদি তড়িৎ প্রবাহ বন্ধ করতে চাই বা ইলেকট্রনের ফ্লোকে বন্ধ করতে চাই তবে পর্যাপ্ত পরিমাণে এখানে আমার নেগেটিভ চার্জ আনতে হবে। নেগেটিভ চার্জ কেমনে আনতে পারি? ব্যাটারিকে উল্টাই দিব। ব্যাটারিকে কী করবো বলো তো? উল্টাই দিব। ব্যাটারিকে এবার উল্টাই দিব। ব্যাটারির এই প্রান্ত এই অ্যানোডের সঙ্গে নেগেটিভ প্রান্তকে কানেক্ট করব, পজিটিভের সঙ্গে আমরা এই পজিটিভের সঙ্গে এই ক্যাথোডকে কানেক্ট করব। অ্যানোডের সঙ্গে নেগেটিভ প্রান্তটা কানেক্ট করবে, তাহলে নেগেটিভ চার্জগুলো এখানে যাবে, তাহলে নেগেটিভ চার্জগুলো এখানে যাওয়া শুরু করবে। শুধু গেলেই হবে? পর্যাপ্ত পরিমাণে নেগেটিভ চার্জ প্রয়োজন, শুধু গেলেই হবে না। পর্যাপ্ত পরিমাণে যেই নেগেটিভ চার্জ হবে সেই ইলেকট্রনের ফ্লোটা বন্ধ হয়ে যাবে। যেই মুহূর্তে গিয়ে ইলেকট্রনের ফ্লোটা বন্ধ হয়ে যাবে ওই মুহূর্তে আমাদের যে পরিমাণে ভোল্টেজ প্রয়োগ করা লাগছে তাকে আমরা বলি নিবৃত্ত বিভব ভিএস। অর্থাৎ যে পরিমাণে ভোল্টেজ প্রয়োগ করার ফলে আমাদের ইলেকট্রনের প্রবাহ বন্ধ হয়ে যায় তাকে বলি নিবৃত্ত বিভব ভিএস। তাহলে দেখো এই যে তুমি এবার ভোল্টেজ কমাবা, ভোল্টেজ যত কমাবা কারেন্ট কমবে, কমতে কমতে যেই সময় গিয়ে কারেন্টের প্রবাহটা শূন্য হয়ে যাবে সেই ভোল্টেজকে আমরা বলবো নিবৃত্ত বিভব। বুঝছো? ভিটা যখন বাড়াচ্ছিলাম কারেন্ট বাড়তেছিল, বাড়তে বাড়তে একসময় কারেন্ট ফিক্সড হয়ে গেছে। এবার ভি কমাবা, কারেন্ট কমবে, কমতে কমতে একসময় গিয়ে কারেন্ট শূন্য, তাকে আমরা বলবো নিবৃত্ত বিভব ভিএস। বুঝছো? আশা করি বুঝছো। এটাকে আমরা একটু ডিটেলসে যদি বুঝতে চাই যে একটা ধাতব পৃষ্ঠের মধ্যে ইলেকট্রনগুলো কি থাকে, একজনের সাথে আরেকজন কি আবদ্ধ থাকে না?
অবশ্যই একজনের সাথে আরেকজন বন্ধনে আবদ্ধ থাকে, তার মানে কি এই বন্ধনগুলোর মধ্যে তাদের একটা নিজস্ব পরিমাণে কি আছে, শক্তি আছে। ইলেকট্রনের মধ্যে নিজেদের মধ্যে একটা শক্তি আছে, তাই না? তার মানে কি তুমি যদি ফোটন দ্বারা আঘাত করা মানে কি তুমি একটা শক্তি দ্বারা আঘাত করতেছো। তুমি একটা যে কোনো পরিমাণের শক্তি দ্বারা আঘাত করলে কি ইলেকট্রনগুলো বের হবে? ইলেকট্রনকে বের করা এত সহজ না। ইলেকট্রনকে বের করার জন্য একটা মিনিমাম শক্তির প্রয়োজন। কত শক্তি প্রয়োজন? মনে করো ইলেকট্রনগুলো নিজেদের মধ্যে পরস্পর 10 জুল শক্তি দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ আছে, 10 জুল শক্তি দ্বারা আবদ্ধ আছে। এবার তুমি যদি 8 জুল, কত জুল মনে করো যে তুমি 8 জুল শক্তির ফোটন দ্বারা আঘাত করতেছো, তবে কি তুমি এখান থেকে ইলেকট্রন বের করতে পারবা? কোনোদিনই পারবা। কারণ কি এগুলো পরস্পরের মধ্যে 10 জুল শক্তি দ্বারা আবদ্ধ আছে। তুমি 8 জুল শক্তি দিলেও কি বের হবে? কোনোদিনই বের হবে না। তার মানে কি বুঝলাম? আমরা যদি ইলেকট্রন এখান থেকে বের করতে চাই তবে মিনিমাম এই 10 জুল শক্তি প্রয়োজন হবে। অর্থাৎ কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করার জন্য ন্যূনতম যেই শক্তির প্রয়োজন তাকে আমরা কার্যপেক্ষক বলি ফাই। বুঝলাম কি বুঝি নাই? কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করার জন্য ন্যূনতম যেই শক্তির প্রয়োজন তাকে বলা হবে কার্যপেক্ষক। তুমি 8 জুল যদি শক্তি দাও তাহলে বের হবে না। তাহলে মিনিমাম কত জুল শক্তি দিতে হবে? ইলেকট্রনগুলো পরস্পরের সাথে 10 জুল শক্তি দ্বারা আবদ্ধ আছে। সো মিনিমাম এখান থেকে ইলেকট্রন বের করতে চাইলে আমাকে 10 জুলই শক্তি দিতে হবে। কত জুল? 10 জুল। তাহলে এই 10 জুল যদি শক্তি দেই, এই 10 জুল শক্তি ইলেকট্রনগুলোর মাঝখানে বন্ধনটা ভাঙবে, যার ফলে ইলেকট্রনটা টুস করে কেবল বাহিরে বের হবে। ধাতব পৃষ্ঠ থেকে টুস করে ইলেকট্রনগুলো কি হবে বলো তো? বাহিরে বের হবে। ক্লিয়ার? 10 জুল শক্তি দিলে আমাদের এই ইলেকট্রনগুলো পরস্পরের সাথে 10 জুল শক্তি দ্বারা আবদ্ধ আছে। তাহলে আমরা মিনিমাম যদি 10 জুল শক্তি দিই তবেই কেবল এদের বন্ধনটা ভেঙে ইলেকট্রনগুলো টুক করে কেবল বাইরে বের হবে। বুঝছো? ইলেকট্রনগুলো কি গতিশীল হবে না। কারণ কি 10 জুল শক্তিটাই ব্যয় হয়েছে ইলেকট্রনগুলোর বন্ধন ভাঙার জন্য, কিন্তু ইলেকট্রনগুলোর গতিশক্তি করার জন্য আরও যে এক্সট্রা শক্তি প্রয়োজন সেই শক্তি কি আছে? নাই। তার মানে 10 জুল শক্তি দিলে আমাদের কি হবে না, ইলেকট্রনটা গতিশীল হইতে পারবে না। আমরা যদি 15 জুল শক্তি দেই তাহলে কি হবে বলতো? 10 জুল, 15 থেকে 10 জুল শক্তিটা ইলেকট্রনকে ধাতব পৃষ্ঠ থেকে টুক করে বের করার জন্য ব্যয় হবে। আরও 10 জুল শক্তি দিলা, তাহলে তুমি টোটাল 15 জুল শক্তি দিয়েছিলে। যার 10 জুল শক্তিটা ব্যয় হয়েছে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করার জন্য, আরও 5 জুল শক্তি থাকে। সেই 5 জুল শক্তি নিয়ে ইলেকট্রন ভি বেগে সামনের দিকে গতিশীল হবে। অর্থাৎ 5 জুল শক্তিটা ইলেকট্রনের গতিশক্তিতে রূপান্তর হবে। বুঝছো? তুমি 15 জুল শক্তি দিলে 10 জুল শক্তি ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনকে বের করবে, আরও যে 5 জুল শক্তি থাকে সেটাকে কি করবে? একটা বেগে গতিশীল করবে। তার মানে তার মধ্যে একটা গতিশক্তি সঞ্চিত হবে। বুঝলাম? তাহলে কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করার জন্য যে সর্বনিম্ন শক্তির প্রয়োজন তাকে বলবো কার্যপেক্ষক। ইলেকট্রন যদি বের করতে চাই তাহলে সর্বনিম্ন কার্যপেক্ষকের সমান পরিমাণে শক্তি দিতে হবে। কার্যপেক্ষকের চেয়ে কম পরিমাণে শক্তি দিলে ইলেকট্রন বের হবে না। কার্যপেক্ষকের চেয়ে সমান পরিমাণে শক্তি দিলে ইলেকট্রন কেবল বের হবে কিন্তু গতিশীল হবে না। কার্যপেক্ষকের চেয়ে বেশি পরিমাণে শক্তি দিলে ইলেকট্রন গতিশীল হবে। বুঝলাম? কার্যপেক্ষকের সমান পরিমাণে শক্তি দিলে ইলেকট্রন কেবল বের হবে কিন্তু গতিশীল হবে না। কার্যপেক্ষকের চেয়ে কম শক্তি দিলে ইলেকট্রন বের হবে না। কার্যপেক্ষকের চেয়ে বেশি শক্তি দিলে ইলেকট্রন বের হবে, একই সাথে গতিশীল হবে। শেষ। বুঝছো? তাহলে এই যে ফাই, কার্যপেক্ষক ফাই সমান আমরা লিখতে পারি এইচ এফ নোট সমান এইচ সি বাই ল্যামডা। এখন এফ নোটটা কি? সূচন কম্পাঙ্ক। ল্যামডা নোটটা কি? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সূচন কম্পাঙ্ক কাকে বলবা? কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গমনের জন্য ন্যূনতম যে কম্পাঙ্কের তরঙ্গ প্রয়োজন হয় তাকে বলবা সূচন কম্পাঙ্ক। কি বললাম? যে এর আগে আমরা দেখছিলাম যে ন্যূনতম যে শক্তি প্রয়োজন সেটা কি? কার্যপেক্ষক। আর যে আমরা এখন দেখতেছি ন্যূনতম যে কম্পাঙ্কের তরঙ্গ প্রয়োজন সেটা কি? সূচন কম্পাঙ্ক। ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করার জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন সেটা কার্যপেক্ষক, আর ন্যূনতম যে কম্পাঙ্ক প্রয়োজন সেটা সূচন কম্পাঙ্ক। তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য কি? ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করার জন্য ন্যূনতম যে আমাদের তরঙ্গের দৈর্ঘ্যের তরঙ্গ প্রয়োজন তাকে বলবো সূচন তরঙ্গ দৈর্ঘ্য। শেষ। ক্লিয়ার? বুঝছো? আশা করি বুঝছো। তাহলে এখানে দেখো কি হচ্ছে যে তোমার যে ফোটনের শক্তি ই ফোটন, ফোটনের যে শক্তিটা ই ফোটন, তুমি যে শক্তিটা তারা আঘাত করলা তার কিছু অংশ কি হচ্ছে বলতো? তার কিছু অংশ তোমার অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ ইলেকট্রনগুলোর যে মাঝখানে যে শক্তিটা আছে সেটা ভাঙতে বাইরে হচ্ছে, সেটাকে আমরা বলি কার্যপেক্ষক। বাকি যেই শক্তিটা, কিছু শক্তি কার্যপেক্ষক গ্রহণ করতেছে মানে কার্যপেক্ষক খেয়ে নিচ্ছে, আর বাকি শক্তিটা কি হচ্ছে? আমাদের গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। আমরা বলতে পারি যে আমরা যে ফোটনের যেই শক্তি দ্বারা আঘাত করতেছি তার কিছু অংশ আমাদের কার্যপেক্ষক হিসেবে ধাতুটার বন্ধন ভাঙতে সহযোগিতা করতেছে, ইলেকট্রনগুলোর মাঝখানের বন্ধন ভাঙতে সহযোগিতা করতেছে, এবং বাকি শক্তিটা আমাদের গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। ক্লিয়ার? মানে ফোটনের শক্তিটা দুইটা কাজে ব্যয় হচ্ছে, একটা কার্যপেক্ষক আর একটা গতিশক্তিতে রূপান্তর হচ্ছে। একটা কার্যপেক্ষক আর একটা গতিশক্তি। কার্যপেক্ষক মানে কি? তুমি যে পরিমাণে 12 জুল শক্তি দিলা তার 10 জুল শক্তিটা কার্যপেক্ষক ইলেকট্রনটাকে জাস্ট বের করবে, আর বাকি যেই 2 জুল শক্তি সেটা গতিশক্তিতে রূপান্তর হবে। অর্থাৎ ফোটনের শক্তি দুইটা পার্টে ভাগ হয়ে যায়, একটা কার্যপেক্ষক হিসেবে ব্যয় হয় আর একটা গতিশক্তি হিসেবে ব্যয় হয়। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে ফোটনের শক্তি দুইটা ভাগে কনভার্ট হয়, একটা কার্যপেক্ষক আর একটা আমাদের গতিশক্তি হিসেবে। আমরা এ সমান লিখতে পারি 5 +
ইকে, ই মানে কি ফোটনের শক্তি, তাহলে ফোটনের শক্তি ই ইকুয়াল টু এইচ এফ লেখা যাবে অবশ্যই। আর ফাই কার্যপেক্ষক সমান এইচ এফ নট লেখা যায়, ইকে সমান চাইলে হাফ এম ভি স্কোয়ার লিখতে পারবা। আবার এফ কে এফ এর মতোই লেখা, এফ সমান সি বাই ল্যামডাও লিখতে পারো, নো প্রবলেম। আবার এফ নোটকে এফ নোটের মতোই রাখো, এফ নোটকে চাইলে সি বাই ল্যামডা নোট লিখতে পারো, যখন যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবা। এবং গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার সমান তুমি ইভিএসও লিখতে পারো। তখন ভিএসটাকে নিবৃত্ত বিভব আমরা একটু আগে দেখে আসছি যে ইকে ইকাল টু ইভিএস লেখা যায়। ওকে, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকাল টু আমরা ইভিএসও লিখতে পারি। খুবই গুরুত্বপূর্ণ এটা। তাহলে আমরা ফোটনের শক্তিটা দুইটা শক্তিতে কনভার্ট হয়, একটা আমাদের কার্যপেক্ষ, একটা গতিশক্তি। তুমি যে পরিমাণের শক্তি দিলা তার কিছু অংশ ইলেকট্রনটা বের করতে ব্যয় হবে, বাকি অংশটা আমাদের গতিশক্তিতে রূপান্তর হবে। ইলেকট্রনটা বের করতে যে শক্তি প্রয়োজন সেটা কার্যপেক্ষ, আর যেটা গতিশক্তিতে রূপান্তর হচ্ছে সেটা ইকে। ওকে, ফাই সমান তুমি এই স্টেপ নোট লিখতে পারো। এই সূত্র বুঝলে ম্যাথ শেষ। খুবই সহজ ম্যাথ ভাই, ডিরেক্ট শুধু সূত্র বসানো। মডার্ন ফিজিক্স ল্যাবরেটরিতে দেখা গেল 3000 অ্যাংস্ট্রম তরঙ্গের দৈর্ঘ্যের আলোক রশ্মি 6.56 গুণন 10⁴ হার্জ সূচন কম্পাঙ্কের একখণ্ড ধাতুর উপর আপতিত হলে ফটো তড়িৎ ক্রিয়া নির্গত হয়। প্রশ্ন, ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত? মানে কি, ইকের কে ম্যাক্সের মান বের করতে হবে, কার মান কে ম্যাক্সের মান বের করতে হবে, গতিশক্তি বের করতে হবে। তুমি জানো ই ফোটন ইকাল টু 5 প্লাস কে ম্যাক্স, এটা জানো। প্রশ্নে কার কার মান দেওয়া আছে দেখো, এই যে ল্যামডার মান দেওয়া আছে 3000 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমকে মিটার বানাও 10⁻⁻10 দ্বারা গুণ। সূচন কম্পাঙ্ক মানে এফ নোটের মান দেওয়া আছে। ওকে, আমাদের ইকের মান বা কে ম্যাক্সের মান বের করতে হবে। গতিশক্তিকে আমরা ইকে দ্বারা প্রকাশ করি, এখানে মূলত বই কে ম্যাক্স দ্বারা প্রকাশ করা আছে। নো প্রবলেম, যেটা দ্বারা করো কোনো সমস্যা নাই। বুঝলাম? তাহলে এখান থেকে লিখতে পারে ই ফোটন ইকাল টু 5 প্লাস কি লিখতে পারো বলো তো, কে ম্যাক্স লিখতে পারো। তাহলে ই ফোটন সমান এই সেপ লেখা যায়, 5 সমান এই সেপ নোট লেখা যায়, কে ম্যাক্সের মান বের করতে হবে। এবার তুমি এফ সমান চাইলে সি বাই ল্যামডা লিখতে পারো, অবশ্যই পারো। এফ নোট কে এফ নোটের মধ্যে রাখো, কে ম্যাক্সের মান বের করো। তাহলে কে ম্যাক্স সমান কি হবে, এই সি বাই ল্যামডা মাইনাস এই সেপ নোট। এইসের মান জানো, সির মান সে গুণ 10⁻⁸, ল্যামডার মান দেওয়া আছে 3000 গুণ 10⁻⁻10 মিটার, মাইনাস এইসের মান 6.626 গুণ 10⁻34 জুল সেকেন্ড ইন্টু এফ নোটের মানে যে সূচন কম্পাঙ্ক 6.56 গুণ 10⁻14 বসাই দাও, আনসার পাবা। ডিরেক্ট সূত্র কেমন? তাহলে ই ফোটন ইকাল টু 5 প্লাস কে ম্যাক্স, ই ফোটন সমান এইচ সি বাই ল্যামডা লেখা যায়, ই ফোটন সমান এইচ সি বাই ল্যামডা লেখা যায়। তাহলে কে ম্যাক্স সমান এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ এফ নোট। ল্যামডার মানটা দেওয়া আছে, এফ নোটের মান দেওয়া আছে, লাস্টে বসাই দিবা, ম্যাথ শেষ। ওকে, পরের ম্যাথ বলতেছে দেখো, 4000 অ্যাংস্ট্রম তরঙ্গের দৈর্ঘ্যের আলোক রশ্মি ধাতব খণ্ডটির উপর আপতিত হলে ফটো ইলেকট্রন পাওয়া সম্ভব কিনা বের করতে হবে। তাহলে কি বলতেছে, 4000 অ্যাংস্ট্রম তরঙ্গের দৈর্ঘ্যের আলোক রশ্মি তাহলে তুমি যদি ধাতব পৃষ্ঠকে আঘাত করো তবে তোমার ইলেকট্রন পাওয়া সম্ভব কিনা, ফটো ইলেকট্রন পাওয়া সম্ভব কিনা, অর্থাৎ ইলেকট্রন নির্গত হবে কিনা। বলতো ইলেকট্রন কখন নির্গত হয়, যদি তুমি কার্যপেক্ষকের চেয়ে বেশি শক্তি দ্বারা আঘাত করো। কার্যপেক্ষকের চেয়ে বেশি শক্তি দ্বারা আঘাত করলে ইলেকট্রনটা নির্গত হয়। তাহলে আমরা কার্যপেক্ষকের মানটা বের করি। তাহলে কার্যপেক্ষক আমরা ফাই ইকুয়াল টু জানি এইচ এফ নোট, এইচ এর মান 6.626 গুণন 10⁻⁻34, এফ নোটের মান সূচন কম্পাঙ্কের মান দেওয়া আছে এই যে 6.56 গুণন 10⁻14। তাহলে এখান থেকে তুমি কি পাইলা বলতো, সূচন কম্পাঙ্ক পাইলা। অর্থাৎ তুমি যদি ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করতে চাও তবে 4.34 গুণ 10⁻⁻19 জুল মিনিমাম এর শক্তি দিতে হবে। আমরা যদি এই পরিমাণে শক্তি দিই বা এর চেয়ে বেশি পরিমাণে শক্তি দিই তবেই কেবল ইলেকট্রন বের হবে, তাছাড়া ইলেকট্রন কিন্তু বের হবে না। এর চেয়ে কম পরিমাণে শক্তি দিলে ইলেকট্রন কি বের হবে, হবে না। তাহলে আমরা বুঝলাম এত পরিমাণে মিনিমাম শক্তি প্রয়োজন। তাহলে আমরা 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা যদি আঘাত করি তাহলে আমাদের কতটুকু শক্তি দ্বারা আঘাত করতেছি সেটা বের করবো। 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের শক্তি কত, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। এইচের মান সির মান জানো, ল্যামডার মান 4000 অ্যাংস্ট্রমকে মিটার বানাও 10⁻⁻10 দ্বারা গুণ, 10⁻⁻10 দ্বারা গুণ, অ্যাংস্ট্রমকে মিটার বানাও। তাহলে তুমি 4000 অ্যাংস্ট্রম ফোটন দ্বারা আঘাত করা মানে কত শক্তি দ্বারা আঘাত করতেছো তার মান পেয়ে গেলা। কত শক্তি দ্বারা আঘাত করতেছো দেখো তো, যে 4.96 গুণন 10⁻⁻19 জুল শক্তি দ্বারা আঘাত করতেছো। কত, 4.96 শক্তি দ্বারা আঘাত করতেছো। আর ইলেকট্রন বের করার জন্য কত শক্তি প্রয়োজন, 4.34 জুল শক্তি প্রয়োজন। আর তুমি আঘাত করতেছো কত, 4.96 দ্বারা। তার মানে আমাকে বলো যে ফোটনের শক্তি কার্যপেক্ষকের চেয়ে বেশি না, অবশ্যই বেশি। এটা 4.34, এটা কত, 96। সো আমাদের ফোটনের শক্তিটা কার্যপেক্ষকের চেয়ে বেশি, তার মানে কি ইলেকট্রনটা অবশ্যই নির্গত হবে। ইলেকট্রন বের করার জন্য মিনিমাম এই পরিমাণে শক্তি লাগবে। এই 4.34 এই সেম পরিমাণে শক্তি দিলেও ইলেকট্রন বের হবে বা এর চেয়ে বেশি পরিমাণে শক্তি দিলেও বের হবে। তো আমরা কতটুকু শক্তি দিচ্ছি, 4.96, মানে কার্যপেক্ষকের চেয়ে বেশি, সো ইলেকট্রন নির্গত হবে। বুঝলাম? আশা করি বুঝছি। পরের মান দেখো, এত হার্জ সূচন কম্পাঙ্কের একখণ্ড ধাতুর উপর এত অ্যাংস্ট্রম তরঙ্গের দৈর্ঘ্যের আলো পতিত হলে ধাতু থেকে ইলেকট্রন নির্গত হয়। প্রথম কোশ্চেন, নির্গত ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগতা কার মান, ভির মান বের করতে হবে। কার মান, ভির মানটা বের করতে হবে। প্রশ্নে কার কার মান দেওয়া আছে, আমাদের এফ নোটের মান দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে, এইচ এর মানটা দেওয়া আছে। বলতেছে আমাদের
গতিবেগ বের করতে বলছে কে ম্যাক্স, না গতিবেগ বের করতে বলে নাই, আমাদের সর্বোচ্চ গতিবেগ বের করতে বলছে, আমাদের ভি মান বের করতে বলছে। কার মান বলো তো? ভির মানটা বের করতে বলছে। তাহলে ভির মানটা বের করতে হবে, তুমি কেমনে বের করতে পারো? তুমি জানো ভাই ই ফোটন ইকুয়াল টু 5 প্লাস কে ম্যাক্স, ই ফোটন সমান এইচসি বাই ল্যামডা, 5 সমান এইচ এফ নট প্লাস কে ম্যাক্স। তাহলে কে ম্যাক্সের মান তুমি এখান থেকে বের করতে পারবে না? অবশ্যই পারবা। এই যে এফ নোটের মান দেওয়া আছে, ল্যামডার মানটা দেওয়া আছে, তাহলে এখান থেকে তুমি কে ম্যাক্সের মানটা পাবা। এখান থেকে তুমি কে ম্যাক্সের মানটা কি করবা বলো তো? পাবা। কে ম্যাক্সের মান বের করতে পারবা না? অবশ্যই পারবা ভাই, সব মান দেওয়া আছে, এফ নোটের মান দেওয়া আছে, ল্যামডার মান দেওয়া আছে, আর এইচ আর সির মান তো জানোই, তার মানে কে ম্যাক্সের মান পাইলা। প্রশ্নে কি বের করতে বলছে? গতিবেগ। তুমি কে ম্যাক্স সমান কি জানো? কে ম্যাক্স সমান কি জানো? হাফ এম ভি স্কোয়ার। তোমার কার মান বের করতে হবে? ভি স্কোয়ারের মান বের করতে হবে, ভির মানটা বের করতে হবে। তাহলে ভির মানটা বের করতে চাইলে কে ম্যাক্সের মান জানতে হবে, যে কে ম্যাক্সের মান এখানে বের করছো, সেই মানটা এখানে বসাই দিবা ইন্টু, তাহলে এখান থেকে ভির মানটা হিসাব করা যাবে না? অবশ্যই যাবে। এম এর মানটা কি বলতো? এম এর মানটা কি? এম আমাদের ইলেকট্রনের ভর, 9.1 গুণ 10⁻31 কেজি। তাহলে এম এর মান জানো, কে ম্যাক্সের মান জানো, ভির মানটা বের হবে না? অবশ্যই বের হবে, ইজি বিজি ক্যালকুলেশন করা। বুঝলাম। পটাশিয়ামের কার্যপেক্ষকের মান বের করতে হবে, মানে কার মান? ফায়ের মান বের করতে হবে। দেখি প্রশ্নে কার কার মান দেওয়া আছে। যে ফটো তড়িৎক্রিয়া পরীক্ষণে দেখা গেল পটাশিয়াম ধাতুর উপর 4400 অ্যাংস্ট্রোম তরঙ্গের দৈর্ঘ্যের আলো আপতিত হইলে শুধুমাত্র ইলেকট্রন নির্গত হয়, কিন্তু গতিশক্তি প্রাপ্ত হয় না। তার মানে কি বলতো? ওইটা কি দেওয়া আছে? 40 অ্যাংস্ট্রোম। এটা কি? সূচন তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি যে কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করার জন্য, কেবল ইলেকট্রন বের করার জন্য যে পরিমাণে কি প্রয়োজন? তরঙ্গ দৈর্ঘ্য প্রয়োজন, তাকে বলি সূচন তরঙ্গ দৈর্ঘ্য, তাই না? তাহলে 40 অ্যাংস্ট্রোম তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা আঘাত করলে কেবল ইলেকট্রনটা বের হবে, কিন্তু গতিশক্তি প্রাপ্ত হবে না। তার মানে এটা ল্যামডা নোটের মান দেওয়া আছে। সো ল্যামডা নোটের মান দেওয়া আছে, বলতেছে কার্যপেক্ষক বের করো। তুমি ফাই সমান এইচ এফ নোট বা এইচ সি বাই ল্যামডা নোট লিখতে পারো। তাহলে এইচ এর মান জানো, সির মান জানো, ল্যামডা নোটের মান দেওয়া আছে 4400 অ্যাংস্ট্রোম। অ্যাংস্ট্রোমকে মিটার বানাও 10⁻10 দ্বারা গুণ, তাহলে এখান থেকে তুমি ফাইয়ের মানটা পেয়ে যাবা। কত? 4.52 গুণ 10⁻22। ইজি বিজি। কার্যপেক্ষক ফাই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা নোট লেখা যায়। ল্যামডা নোটের মান প্রশ্নে দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে। ক্লিয়ার? সূচন কম্পাঙ্ক দেওয়া আছে না? ল্যামডা নোট অবশ্যই দেওয়া আছে 4400। ওকে, এবার এটা গুরুত্বপূর্ণ যে উদ্দীপকের নিঃসরিত ইলেকট্রনের গতিশক্তি প্রাপ্ত হওয়া বা না হওয়ার কারণ ব্যাখ্যা করো। 4400 অ্যাংস্ট্রোম দ্বারা আঘাত করলে গতিশক্তি প্রাপ্ত হয় না, কিন্তু 1500 অ্যাংস্ট্রোম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা আঘাত করলে ইলেকট্রনটা গতিশক্তি প্রাপ্ত হয়। সো বলতেছে এই 1500 অ্যাংস্ট্রোম তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা আঘাত করলে গতিশক্তি যে প্রাপ্ত হচ্ছে, কেন ব্যাখ্যা করো। তুমি বলো তো গতিশক্তি কখন প্রাপ্ত হবে? যখন কার্যপেক্ষকের চেয়ে বেশি শক্তি দ্বারা আঘাত করবা, তখন গতিশক্তি প্রাপ্ত হবে। আর কার্যপেক্ষকের সমান পরিমাণে শক্তি দ্বারা আঘাত করলে ইলেকট্রনটা কেবল বের হবে, কিন্তু গতিশক্তি প্রাপ্ত হবে না। তাহলে গ নাম্বার থেকে আমরা বের করছি কার্যপেক্ষকের মানে এত। তাহলে আমরা বের করলাম গ নাম্বার থেকে বের করছি কার্যপেক্ষক এত। আমরা এখন দেখবো এই 1500 অ্যাংস্ট্রোম তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা আঘাত করলে আমরা কত শক্তি দ্বারা আঘাত করতেছি সেটা বের করবো। 1500 অ্যাংস্ট্রোম তরঙ্গ দৈর্ঘ্যের শক্তিটা কত সেটা বের করো। তাহলে তোমার আঘাতকৃত ফোটনের শক্তি ই ফোটন ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ল্যামডার মান 1500 অ্যাংস্ট্রোম দ্বারা বের করলা। তো তুমি যে ফোটন দ্বারা আঘাত করতেছো তার শক্তি 1.32 গুণ 10⁻18 জুল। তুমি যে ফোটন দ্বারা আঘাত করতেছো তার শক্তি এত। আর ইলেকট্রন বের করার জন্য মিনিমাম কতটুকু শক্তি প্রয়োজন? এইটুকু। তাহলে আমাকে বলো উপরেরটা বড় নাকি নিচেরটা বড়? নিশ্চয়ই বুঝতেছে ভাই, 10 পাওয়ার মাইনাসেরটা যত বড়, 10 মাইনাস পাওয়ার যত বড় সংখ্যাটা তত ছোট। দেখো 10 পাওয়ার -19, মাইনাসের পাওয়ার কি বড় না? মাইনাসের পাওয়ার বড় হলে সংখ্যাটা কি হয়? ছোট হয়। তো 10⁻−19 10⁻18 হচ্ছে ছোট। তো এই সংখ্যাটা কার্যপেক্ষকের মানটা কি? ছোট। কার চেয়ে ছোট? আমাদের ফোটনের শক্তির চেয়ে। অর্থাৎ আমাদের ফোটনের শক্তিটা কি বলতো? বড়। ফোটনের শক্তিটা কি বড়? কার চেয়ে বড়? কার্যপেক্ষকের চেয়ে বড়। অর্থাৎ আমাদের ফোটনের শক্তি যদি কার্যপেক্ষকের চেয়ে বড় হয়, তবে কি ইলেকট্রনটা গতিশক্তি প্রাপ্ত হবে? অবশ্যই হবে। এটা আমরা সবাই জানি। ফোটনের চেয়ে যদি বেশি শক্তি দ্বারা আঘাত করি, তবে ইলেকট্রন মাস্ট বি আমাদের একটা কি হবে বলতো? গতিশক্তি প্রাপ্ত হবে। তো যেহেতু ফোটনের শক্তি কার্যপেক্ষকের চেয়ে বেশি, তাই ইলেকট্রনটা গতিশক্তি প্রাপ্ত হবে। কতটুকু গতিশক্তি প্রাপ্ত হবে একটু বের করো। ই ফোটন ইকুয়াল টু 5 প্লাস কে ম্যাক্স, কে ম্যাক্সের মান বের করো। ই ফোটন -5, ই ফোটনের মান এইটা, 5 এর মান এইটা। তাহলে কতটুকু গতিশক্তি প্রাপ্ত হবে সেটা পেয়ে গেলাম। বুঝলাম? হ্যাঁ। তাহলে 1500 অ্যাংস্ট্রোম তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা আঘাত করার ফলে গতিশক্তি প্রাপ্ত হচ্ছে কেন? কারণ 1500 অ্যাংস্ট্রোম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি দেখতেছি কি আমাদের কার্যপেক্ষকের চেয়ে বেশি। কার্যপেক্ষকের চেয়ে বেশি শক্তি দ্বারা আঘাত করতেছি, তাই ইলেকট্রনটা গতিশক্তি প্রাপ্ত হবে। ওকে, বুঝলাম? আশা করি বুঝছি। এবার এই মাঝে দেখো কি বলতেছে, মিনা কি কোনোভাবে উক্ত পরীক্ষায় প্রাপ্ত ফটো প্রবাহ ওই ব্যাটারির সাহায্যে বন্ধ করতে পারবে কি? মিনা কি করতে চাই? এই ব্যাটারির ফটো প্রবাহ বা ফটোতড়িৎক্রিয়া বন্ধ করতে চাই। কেমনে করতে পারবে? যদি নিবৃত্ত বিভব প্রয়োগ করে, তাই না? আমরা দেখছি যে নিবৃত্ত বিভব যদি প্রয়োগ করা হয়, তবে সেখানে আমাদের ফটোতড়িৎক্রিয়া বন্ধ হয়ে যায়, মানে কি ইলেকট্রনের প্রবাহটা বন্ধ হয়ে যায়। সো মিনা এখন পারবে কিনা? মিনা কি করছে? 1.5 ভোল্টের ব্যাটারি সংযুক্ত করছে। আমাদের নিবৃত্ত বিভবের মান যদি এই যে মিনার প্রয়োগকৃত ভোল্টেজের যে কম
বা সমান হয় তবেই কেবল আমাদের কী হবে বলতো, মিনা ওই 1.5 ভোল্ট দ্বারা আমাদের এই ফটোতড়িৎক্রিয়া বন্ধ করতে পারবে। বুঝলাম? তাহলে আমরা জানি কোন ধাতব পৃষ্ঠ থেকে আমরা যদি ইলেকট্রনের প্রবাহ বন্ধ করতে চাই বা ফটোতড়িৎক্রিয়া বন্ধ করতে চাই তবে নিবৃত্ত বিভব প্রয়োগ করতে হবে। আমরা এখন নিবৃত্ত বিভবের মানটা বের করবো যে ন্যূনতম কত ভোল্টেজ প্রয়োজন আমাদের ফটোতড়িৎক্রিয়া বন্ধ করার জন্য। আমরা জানি ভাইয়া কে ম্যাক্স ইকাল টু কি লেখা যায় ইভিএস, তার মানে ভিএস ইকাল টু কে ম্যাক্স বাই ই। কে ম্যাক্স মানে কি গতিশক্তি, এইখানে দেখো দেওয়া আছে এই যে কে ম্যাক্সের মান দেওয়া আছে কত, যে আমাদের যে 1.4 ইভি কে ম্যাক্সের মান দেওয়া আছে, কে ম্যাক্স এর মান দেওয়া আছে 1.4 ইভি, কে ম্যাক্সের মান দেওয়া আছে কত 1.4 ইভি। ইভিকে জুল বানাতে কি করতে হয় 1.66 গুণন 10⁻⁹ দ্বারা গুণ করতে হয়। সো কে ম্যাক্সের মান ইভিতে দেওয়া ছিল, জুলে রূপান্তর করলাম। আর এইটাকে ইলেকট্রনের চার্জ কত 1.6 গুণন 10⁻⁹ কুলম্ব। তাহলে বসাই দাও, তাহলে তুমি পাইলা নিবৃত্ত বিভব কত 1.45। তার মানে কি আমাদের ফটোতড়িৎক্রিয়া বন্ধ করার জন্য আমাদের 1.45 ভোল্টেজ মিনিমাম প্রয়োজন। তাহলে আমরা যদি 1.45 ভোল্টেজ প্রয়োগ করতে পারি তবে আমাদের ফটোতড়িৎক্রিয়া কি হয়ে যাবে, বন্ধ হবে বা ইলেকট্রনের প্রবাহ বন্ধ হবে। যদি 1.45 চেয়ে বেশি ভোল্টেজ দিই তাহলে তো আরও আগে বন্ধ হবে, তাই না? মিনিমাম এইটুকু ভোল্টেজ প্রয়োজন বন্ধ করার জন্য। মিনা কতটুকু ভোল্টেজ প্রয়োগ করছে 1.5 ভোল্টেজ, তার মানে কি বন্ধ হবে, অবশ্যই বন্ধ হবে। 1.4 দিলেই বন্ধ হয়, তাহলে 1.5 দিলে মাস্ট বি ফটোতড়িৎক্রিয়া বন্ধ হবে। ক্লিয়ার? বুঝলাম? বলো তো, আশা করি বুঝছি। তাহলে এবার এটা দেখবো আমরা, এই মাত্র এটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফ দেখে অনেকে ভয় পায়, বলতেছে উদ্দীপকের বি বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি কত, একটা গ্রাফ দেওয়া আছে। দেখো কি বলা হচ্ছে গ্রাফে, এই বরাবর কে ম্যাক্স দেওয়া আছে, এই বরাবর আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। দেখো আমরা এইখান থেকে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি কিন্তু আমাদের কি গতিশক্তি বাড়তেছে না। ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, গতিশক্তি বাড়তেছে না, কিন্তু এই পর্যায়ে এসে দেখো গতিশক্তি বাড়া শুরু করছে। তাহলে যেই বিন্দুতে এসে আমরা গতিশক্তি পাই তার মানে কি ওইখান থেকে কি হয়েছে, ইলেকট্রনটা নির্গত হয়েছে। যে বিন্দুতে এসে ইলেকট্রন নির্গত হয় সেই কম্পাঙ্ক কি বলি, শোষণ কম্পাঙ্ক। এইখানের যে কম্পাঙ্ক, যেই বিন্দুতে এসে ইলেকট্রনটা গতিশক্তি প্রাপ্ত হয়েছে সেই কম্পাঙ্ককে আমরা কি বলবো, শোষণ কম্পাঙ্ক, তাই না? এখান থেকে ইলেকট্রন গতিশক্তি প্রাপ্ত হয়েছে মানে এটা কি শোষণ কম্পাঙ্ক। এফ নোটের মান দেওয়া আছে 3×10⁻15। বি একটা বিন্দু দেওয়া আছে, বি বিন্দুতে আমাদের যে কম্পাঙ্ক দেওয়া আছে 6×10⁻15। সি আর একটা বিন্দু দেওয়া আছে যেখানে কম্পাঙ্ক 9×10⁻15। তুমি যদি কেবল এটা বোঝো যে আমরা ফ্রিকোয়েন্সি বাড়াইতে যে এই পর্যায়ে গিয়ে ইলেকট্রনটা গতিশক্তি প্রাপ্ত হইলো সেটা আমাদের কি, আমাদের শোষণ কম্পাঙ্ক, তাই না? আমরা তো জানি ন্যূনতম যে কম্পাঙ্কের আলো আমাদের আপতিত করার ফলে আমাদের ইলেকট্রনটা কি হয়, যে নির্গত হয়, তাকে আমরা বলি শোষণ কম্পাঙ্ক। তো এইখানে সেই ইলেকট্রনটা নির্গত হয়েছে মানে গতিশক্তি প্রাপ্ত হয়েছে, সেই কম্পাঙ্ককে বলবো শোষণ কম্পাঙ্ক এফ নোট। সেই এফ নোটের মান 3×10⁻15। এটা যদি বোঝা ম্যাথ শেষ। গ নাম্বারে বলতেছে বি বিন্দুতে কি বের করতে হবে, সর্বোচ্চ গতিশক্তি বের করতে হবে। তাহলে বি বিন্দুতে গতিশক্তি বের করো ইকাল টু 5 + কে ম্যাক্স। কে ম্যাক্সের মান বের করতে হবে, কে ম্যাক্স ইকাল টু কি হবে ই - 5। ই সমান কি লেখা যায় এইচ এফ, 5 সমান এইচ এফ নট। তাহলে এইচ এর মান তো বুঝতেছে, এফ এর মানটা কি হবে বলো তো, যেহেতু বি বিন্দুতে বের করতেছো তাই বি বিন্দুর ফ্রিকোয়েন্সিটাই কি এফ এর মান, মানে এফ এর মান 6×10⁻15। শেষ। এফ নোটের মানটা কত, এই যে শোষণ কম্পাঙ্ক। যদি বলা হয় তো সি বিন্দুতে বের করো, তাহলে সি বিন্দুর জন্য এফ এর মান কত, এই যে 9×10⁻15 হতো। সি বিন্দুর জন্য এফ এর মান 9×10⁻15, আর এফ নোটের মান তো দুইটার জন্যই সেম, শোষণ কম্পাঙ্ক। বুঝলাম? আশা করি বুঝছি। ওকে, সহজ। এবার আমরা দেখব, এবার তুমি যদি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ফোটনকে ধাতব পৃষ্ঠের উপর আপতিত করার ফলে ফোটনটা যদি ফাই কোণে ল্যামডা প্রাইম তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে বিক্ষিপ্ত হয় তবে সেই ক্ষেত্রে আমাদের ল্যামডা নট ইকাল টু হয় H/m নট সি ইন্টু 1 - cos ফাই। ল্যামডা নোটটা কি, বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা নোটটা কি বলতো, ল্যামডা প্রাইমটা কি, বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডাটা যেই তরঙ্গ দ্বারা আঘাত করতেছে সেটা। H/m নট সি 1 - cos ফাই। এম নোটটা কি, ইলেকট্রনের ভর, সেটা কি আলোর বেগ, আর cos ফাই মানে বুঝতেছো যে বিক্ষেপণ কোণ। তাহলে পরের প্রশ্ন দেখো কি বলতেছে, এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রশ্মি কোনো লক্ষ্যবস্তুর উপর আপতিত হয়ে 60° কোণে বিক্ষিপ্ত হইলো, ওকে ফাইন। তাহলে যেখানে ইলেকট্রন এর নিশ্চল ভর এত, তাহলে বলতেছে বিক্ষিপ্ত এক্স এর শক্তিটা আপতিত এক্স এর শক্তির চেয়ে সামান্য কম, সেটা বের করো। সো আমরা যদি শক্তি বের করতে চাই তবে তরঙ্গ দৈর্ঘ্য জানতে হবে। তাহলে আমাদের আপতিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য জানি 0.23 মিটার। তাহলে বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইমের মান জানি না, বের করবো। আমরা সূত্র জানি ভাইয়া, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইকাল টু H/m নট সি ইন্টু 1 - cos ফাই। তাহলে ল্যামডা প্রাইম ইকাল টু হবে ল্যামডা প্লাস H/m নট সি ইন্টু 1 - cos ফাই। ল্যামডা মান, তরঙ্গ দৈর্ঘ্যের মান 0.23, কিসে ছিল, ন্যানোমিটার। ন্যানোমিটারকে মিটার বানাইতে 10⁻⁻9 দ্বারা গুণ। তাহলে 10⁻�9 দ্বারা গুণ করে ফেলো, ইন্টু এইচ এর মান ডিভাইডেড বাই ইলেকট্রনের ভর এম নোট ইন্টু সির মান ইন্টু 1 - cos ফাই। ফাইয়ের মান কত, 7, বসাই দাও। এখান থেকে তুমি ল্যামডা প্রাইমের মানটা পাবা 2.31 × 10⁻10 মিটার।
কত 2.31 গুণ 10⁻10 মিটার। বুঝলাম? ল্যামডা প্রাইমের মান কত পাবা 2.31 গুণ 10⁻31 মিটার। অর্থাৎ তুমি যদি 0.23 ন্যানোমিটার তরঙ্গের দৈর্ঘ্যের আলো আপতিত করো তবে সেটা 2.31 গুণ 10⁻10 মিটার তরঙ্গে হয়ে বিক্ষিপ্ত হবে। তাহলে আমরা এই যে বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য জানি, আপতিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য জানি, এদের শক্তি বের করতে পারবো না? অবশ্যই পারবো। বিক্ষিপ্ত রশ্মির শক্তি E1 = hc/λ। এইচ এর মান জানো, সির মান জানো। এই যে বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 2.31 গুণ 10⁻10 বসাই দাও, তাহলে বিক্ষিপ্ত রশ্মির শক্তি পেয়ে গেলা 8.60 গুণ 10⁻16 জুল। পরেরটা আপতিত রশ্মির শক্তি বের করো, E = h × c/λ। আপতিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যে এত, বসাই দাও, তাহলে আপতিত রশ্মির শক্তি পাবা 8.64 গুণ 10⁻16। তাহলে দেখো তো আপতিত রশ্মির শক্তি 8.64 আর বিক্ষিপ্ত রশ্মির শক্তি 8.60। তার মানে কি দেখতেছ, এটা 60, এটা কত 64, অল্প একটু বেশি না? অবশ্যই অল্প একটু বেশি। তাহলে আমরা বলতে পারি যে আপতিত রশ্মির শক্তি বিক্ষিপ্ত রশ্মির চেয়ে সামান্য বেশি। প্রশ্নে এটাই বলা আছে, আপতিত রশ্মির শক্তি বিক্ষিপ্ত রশ্মির চেয়ে সামান্য বেশি। বুঝছো? আশা করি বুঝছি। ক্লিয়ার? তাহলে এই পর্যন্তই যা করাই দিলাম, যত টাইপের তোমাদের এই অধ্যায় যত টাইপের সিকিউ হইতে পারে প্রত্যেকটা টাইপের সিকিউ খুব সুন্দর করে বুঝাই দিলাম। এগুলো লাস্ট মুহূর্তে এসে প্র্যাকটিস করে তাইলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই টাইপগুলোর বাইরে আসলে কোনো সিকিউই নেই, কেমন? আর তোমরা যদি ডিটেলস ক্লাস করতে চাও তবে আমাদের ফিজিক্স ম্যানিয়াসিয়াম এই চ্যানেলে যাবা, গিয়ে দেখবা প্লেলিস্ট পাবা, ওই প্লেলিস্টে একদম ডিটেলস ক্লাস দেওয়া আছে। ডিটেলস ক্লাস চাইলে করতে পারো, তোমার রিভিশনের জন্য এইটাই বেস্ট। ওকে, তো এই পর্যন্ত যারা ক্লাসটা করছো, ক্লাসটা কেমন লাগছে জানাবা। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।